আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, জয়কল্লির পক্ষ থেকে মিশন ডিইউ এর বি ইউনিটেড ইংলিশ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে নাউন, সাথে ডিটারমিনারের কিছু বিষয় আমরা দেখাবো। তো নাউনের কোন কোন বিষয়গুলো আসলে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষায়, সেই বিষয়গুলো ফোকাস করা আমাদের মূল বিষয় থাকবে। এছাড়াও আমরা কিছু বেসিক বিষয় তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আর যারা আমাকে দেখছো বা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক এটা জানাবা, আর আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। অ্যাকচুয়ালি জয়কলির পক্ষ থেকে এটা সকলের জন্য ফ্রি ক্লাস, আর আমি সকলের সুবিধার্থে আসলে এই ক্লাসটি নিচ্ছি। জয়কলির অনুরোধে আমি সকলের শিক্ষার্থীদের জন্য উপকার হয়, সেটা আসলে মূল ফোকাস থাকবে। তো তোমরা যারা ক্লাসটিতে আছো, কে কোথা থেকে আছো, আর আমার স্টুডেন্ট, আমি বেসিক্যালি ইংলিশ সিকার্স, আমার নিজের পেজ, সেখানে আমি পড়াই। তো সেই শিক্ষার্থী কারা আছো তারাও অবশ্যই কমেন্ট করবা। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করব। আমি এখন তোমাদের কমেন্ট দেখা শুরু করছি, ঠিক আছে? তো কে কোথা থেকে আছো আমাকে একটু কমেন্টে জানাবা। আমি তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য বেসিক্যালি আজকে অনেক উচ্ছ্বাসিত ছিলাম যে ফার্স্ট টাইম আসলে স্টুডেন্টদের সাথে বোর্ডে ক্লাস নিব। আমি এতদিন ল্যাপটপে পড়িয়েছি, সো ভাল লাগছে আর কি ক্লাস নিতে পারে। সকলেরই একটা চাওয়া ছিল, ভাই আপনি বোর্ডে কবে পড়াবেন আসলে। তো দেখি কে কোথা থেকে আসলে আমাকে শুনছো, কে কোথা থেকে দেখছো এবং শুনছো আমাকে একটু জানাও। হ্যাঁ, শিক্ষার্থীরা অনেকেই যুক্ত হচ্ছে। আমার পেজ কিন্তু ইংলিশ সিকার্স, ঠিক আছে? ওকে, চিটাগাং থেকে, রাজশাহী থেকে, থ্যাংক ইউ। তাজরিন চৌধুরী, হৃদয় আছে, জান্নাত। ওকে, যারা আছো একটু আমাকে আর একটু কমেন্ট করে জানাও। আমরা 30 থেকে 40 সেকেন্ড টাইম নিব জাস্ট শুরু করার জন্য। আজকে আমার গলার অবস্থা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে। সামিরা আছে, ওকে ওকে। নতুন পার্টিসিপেন্ট যুক্ত হচ্ছে। আরেকটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করতে হবে। বন্ধুদের সাথে ক্লাসটিকে শেয়ার করতে হবে, বন্ধুদেরকে মেনশন দিয়ে জানাতে হবে, ঠিক আছে? এটা তোমাদের কাছে একবারে আমার বিশেষ অনুরোধ থাকবে যে তোমাদের জন্য আমি কষ্ট করে এত দূরে এসেছি ক্লাস নেওয়ার জন্য। আমার এটা তোমাদের প্রতি অনুরোধ যে ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার এবং বন্ধুদেরকে মেনশন করতে হবে। ওয়ালিদ, ফার্মগেট ইউসিসিতে কোচিং করছি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। যারা কমেন্ট করছো বন্ধুদেরকে মেনশন দাও। আমি চাই যে সর্বোচ্চ পার্টিসিপেন্ট থাকবে। এটা আমার প্রেস্টিজিয়াস একটা ইস্যু যে আমি একটা প্ল্যাটফর্মে শিক্ষক হিসাবে অন্য একটা প্ল্যাটফর্মে এসে ফ্রি ক্লাস নিচ্ছি, স্টুডেন্ট কেমন জয়েন করছে এটাও একটা দেখার বিষয়, ঠিক আছে? যারা আছো আমার স্টুডেন্টদের বলবো যে বন্ধুদেরকে মেনশন দিতে। আর যারা নতুন আছো, আমাকে ইংলিশ সিকার্স পেজে আমি পড়িয়ে থাকি, সেটা অনেকেই জানো। তো যাই হোক, আমি তোমাদের কমেন্টগুলো আর একটু পড়বো, আর এরপরে হচ্ছে আমি ক্লাস শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আর বেশি সময় নিব না, আর একটু টাইম নিচ্ছি। জাস্ট একটু তোমরা আর একটু মেনশন করবা বন্ধুদেরকে এবং শেয়ার করবা। ওকে ওকে, হ্যাঁ। মাসুম আহমেদ, যে অনেকদিন পর আপনি। হ্যাঁ, আমি অনেকদিন পর। ওকে ওকে ওকে, নতুন অনেককেই দেখা যাচ্ছে বন্ধুকে মেনশন করছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, বন্ধুদেরকে যারা মেনশন করছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা অনেক সময় নিয়েছি। ওকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওকে, ঠিক আছে। ওকে, বন্ধুদেরকে তোমরা আরেকটু মেনশন করো, আমি শুরু করছি। নতুন পার্টিসিপেন্ট, ভালো লাগছে। ওকে ওকে, নিউ সিফাত যুক্ত হয়েছে আমার সাথে। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করার সাথে সাথেই আমরা কথা বলবো তোমাদের সাথে। তো আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নাউন এবং ডিটারমিনার। তো আরেকটা কথা বলি, আমি পড়ানোর ক্ষেত্রে স্টুডেন্টদেরকে ইংরেজি ভালো করার ক্ষেত্রে যেটা গুরুত্ব দিতে বলি সেটা হচ্ছে ভোকাবুলারি, আরেকটা হচ্ছে বেসিক। তো বেসিক ইংলিশের প্রথম ক্লাসে আমি নাউন পড়ানো শুরু করি, পড়াই, এবং নাউন কিভাবে চিহ্নিত করতে হয়, কোথায় নাউন বসাতে হয়, এই বিষয়গুলো আমি বোঝাতে শুরু করি। কারণ এগুলো আসলে মূল বিষয়। একটা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করলাম, আমি বুঝতে পারলাম না যে কোন শব্দটা নাউন, আমি বুঝতে পারলাম না ইংরেজি সেই শব্দ কোন শব্দটা নাউন, বাংলা কোন, আমি বাংলাটাও বোঝাবো কোনটা নাউন হবে, ইংরেজিও, বাংলায় তো নাউন হয় না, বিশেষ্য হয়। আমি যেটা বোঝাবো মূল বিষয় হচ্ছে ইংরেজি যেই শব্দটা নাউন হবে সেটা বাংলায়ও যেন আমি বুঝতে পারি, ইংরেজিতেও। এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন এসেছে এই জায়গা থেকে, ঠিক আছে? তো আমরা শুরু করি। তো নাউন অ্যান্ড ডিটারমিনারের প্রথম বিষয় হচ্ছে, দেখো আমরা কিছু গদবাঁধা পড়াশোনা করব, যে ভাইয়া ইউনিক কি পড়াচ্ছেন, ইউনিকও পড়াবো অবশ্যই, বাট কিছু গদবাঁধা পড়াশোনা করব যেগুলো তোমরা 6 থেকে 10 পর্যন্ত পড়ে এসেছো, সেগুলো হবে, কিন্তু তার বাইরেও পড়াশোনা হবে। দেখো, যে কোনো কিছুর নামকে নাউন বলে, এটা খুব বেসিক একটা সংজ্ঞা, তোমরা সবাই জানো। নাউন কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো এই কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আসলে সব পড়াশোনা হবে। তো এইটা খুব বেসিক, এটা নিয়ে কোনো কথা বলবো না, পরের চ্যাপ্টারে আমরা আসি।
পরে দেখো এখানে যেটা বলেছে যে কনক্রিট নাউনটার ভাগ হয়েছে। কনক্রিট নাউনটা কয় ভাগে ভাগ হয়েছে? 1 2 3 4 ভাগে। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল, 4 ভাগে। আর অপরদিকে কি অ্যাবস্ট্রাক্ট নাউনটার কোনো ভাগ হয়নি, অ্যাবস্ট্রাক্ট নাউনটা বিভাগ আলাদাই থেকে গেছে। তো এখানে দেখো 4 ভাগে আমি প্রতিটাই পড়াবো, এগুলো প্রতিটা নাউনই আলাদা আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আজকে ক্লাসে পড়াবো। মানে শেষ পর্যন্ত থাকবা, কি কি পড়াবো এখানে বোঝাবো কিন্তু সবগুলো বিষয়। দেখো তাহলে এগুলো থাকবে। আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে আরেকটা বিষয় আলোচনা করেছে যে গণনার দিক থেকে আবার নাউনকে 2 ভাগে ভাগ করা যায়। খেয়াল করো, গণনার দিক থেকে নাউনকে 2 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। মানে এখানে একটা সহজ একটা ফর্মুলা শেখাই। মানে গণা যে যায় না, কাউন্ট করা মানে কি? কাউন্ট মানে হচ্ছে গণনা করা, আর নন কাউন্ট বা আনকাউন্ট মানে হচ্ছে যেটা গণনা করা যায় না। যায় এবং যায় না, তো যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল, যেটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল। ওকে, তো এখানে খেয়াল করো, আমি কমেন্ট পড়বো, তোমাদের কমেন্ট পড়বো, অবশ্যই কমেন্ট পড়বো। পড়ানোর বেলা আমি কমেন্ট পড়াটা একটু কম পছন্দ করি, কারণ তোমাদের জন্য সমস্যা না হয়, ঠিক আছে? ওকে, তো তা দেখো কাউন্টেবল আনকাউন্টেবলের বিষয়টা গণনার দিক থেকে 2 প্রকার। তাহলে আমরা আগের স্লাইডে যাই। নাউন প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। তারপরে আবার নাউনের প্রকারভেদ হচ্ছে কনক্রিট আবার 4 প্রকার, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে 1 প্রকার। তাহলে টোটাল 5 প্রকার। আবার গণনার দিক থেকে নাউন হচ্ছে 2 প্রকার। এই বিষয়গুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। পরে দেখো আমরা পরবর্তীতে খেয়াল করব। এটা এই পার্টটা চলে যাই, আমরা এই পার্টটাও চলে যাব। এখন যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আইডেন্টিফিকেশন অফ নাউন। আইডেন্টিফিকেশন অফ নাউনটা হচ্ছে আমার আজকের ক্লাসের একটা মূল ফোকাস। মানে নাউন চিহ্নিত করা। তোমাকে তোমার ইংলিশ টেক্সট বুক থেকে আমি যে কোনো একটা মানে হচ্ছে প্যাসেজ থেকে কোনো একটা শব্দ দিলাম, যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে, তুমি যেন এটা বুঝতে শেখো, মানে তুমি যেন এটা পারো, এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য আর কি। তো আইডেন্টিফিকেশন অফ নাউন আসলে কিভাবে হয়? দেখো নাউন আইডেন্টিফাই করা যায়। দেখো প্রথমে সাফিক্স দেখে নাউন আইডেন্টিফাই করা যায়। কি দেখে? সাফিক্স দেখে। 2 নাম্বার আর পজিশন দেখে নাউন আইডেন্টিফাই করা যায়। কি? পজিশন। পজিশনটা কি? অবস্থান। মানে বিষয়টা হচ্ছে কি যে কোন অবস্থানে আসলে নাউনটা বসে, কোথায় নাউন বসে। তাহলে নাউন আসলে কয়ভাবে চেনা যায় খেয়াল করো। একটা হচ্ছে সাফিক্স দেখে, আর এটা হচ্ছে পজিশন দেখে। আরো অনেকভাবে নাউন চেনা যায়, আরো অনেকভাবেই নাউন চেনা যায়, বাট এই দুইটা আসলে মেজর ওয়ে, মানে সাফিক্স দেখে আর এটা হচ্ছে পজিশন দেখে। ওকে, তোমাদের আরেকটা কথা বলি, মানে কখনো কখনো যদি এরকম হয় যে আমি বোর্ডের সামনে দাঁড়িয়ে গেছি, আমি লিখেছি তার সামনে দাঁড়িয়েছি, তোমরা যদি বুঝতে না পারো এটা অকপটে কমেন্ট করবা। ওকে, আচ্ছা, স্টার আনকাউন্টেবল নাউন হয় কিভাবে? দেখো স্টারকে কি তুমি গুণে বলতে পারবা যে পৃথিবীতে আসলে কতগুলো স্টার আছে? এটা যদি বলতে পারো তাহলে আমি কাউন্টেবল ধরে নিব, আর যদি না পারো সেটা আনকাউন্টেবল মেনে নিতে হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, যারা যুক্ত হচ্ছে তারা বন্ধুদেরকে মেনশন করবা। ওকে, রাজবাড়ী থেকে আছে, বরগুনা থেকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যে আইডেন্টিফিকেশন অফ নাউন, নাউন 2 ভাবে সাধারণত চেনা যেতে পারে, সাফিক্স দেখে আর পজিশন দেখে। চলো আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে সাফিক্স দেখে। সাফিক্স দেখে নাউন চেনা। দেখো খেয়াল করো, সাফিক্স দেখে নাউন চেনা তোমাদের দেখা যাচ্ছে কিনা আমি একটু এটা খেয়াল করব। সাফিক্স দেখে নাউন চেনা, খেয়াল করো, এইটা হচ্ছে সাফিক্সের লাইন, এইটা হচ্ছে সাফিক্স যুক্ত হয়ে ওয়ার্ডের লাইন। প্রথমে খেয়াল করো, এখানে একটা শব্দ আছে কি? TION। এই যে শব্দটা TION, এই শব্দটা একটা সাফিক্স, মানে এই একটা অংশ আর কি, শব্দ না, একটা শব্দের অংশ। এটা হচ্ছে একটা সাফিক্স। এই সাফিক্সটা যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করবে। ধরো আমি একটা শব্দ বলছি যে ইনফরমেশন। খেয়াল করো, আমি একটা শব্দ বলছি ইনফরমেশন। খেয়াল করো, আমি একটা শব্দ বলছি ইনফরমেশন। শব্দটা খেয়াল করো, ইনফরমেশনে যেটা হয়েছে ইনফরমেশন, খেয়াল করো ইনফরমেশন। তো ইনফরমেশন শব্দটা শেষে দেখো TION আছে, রাইট? তো মনে রাখবা, এই যে শব্দের শেষে TION থাকলে এই শব্দটা নাউন হয়। খেয়াল করো, আমার হাতের লেখা খুব একটা ভালো হচ্ছে না। দেখো শব্দের শেষে TION থাকলে নাউন হয়। যেমন ইন্ট্রোডাকশন, এই যে ইন্ট্রোডাকশন শব্দটার শেষে TION আছে, তাহলে এই শব্দটা কি হবে? নাউন হবে। সেকেন্ডলি খেয়াল করো, শব্দের শেষে যদি SION থাকে নাউন হবে। যেমন কনক্লুশন। এরকম আরো শব্দ আছে, যেমন হচ্ছে কনফিউশন। বলি না আমরা কিন্তু বলি যে কনফিউশন বলি, কিন্তু তো এই যে কনফিউশন হয়, আমাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় না? সেই দ্বন্দ্বটাও হচ্ছে তোমার কি? একটা নাউন। তো কি যুক্ত হয়ে? দেখো কনক্লুশন শব্দটা SION যুক্ত হয়ে নাউন হয়েছে। দেখো এখানে আরেকটা বিষয় আসো, তাহলে আমরা এটা বুঝলাম শব্দের শেষে TION যুক্ত হয়ে নাউন হয়েছে, SION যুক্ত হয়ে নাউন হয়েছে। এবার যেটা আসো, ER যুক্ত হয়ে নাউন হয়, বাট এখানে একটা স্পেশাল বিষয় আছে, ভার্বের সাথে ER যুক্ত হলে নাউন হয়। ঠিক আছে, ভার্বের সাথে ER যুক্ত হলে নাউন হয়।
আমার পড়ানোর কলমটা এক ধরনের, এই কলমটা অন্য ধরনের, এই কারণে আর কি আমি যেভাবে লিখতে যাচ্ছি কমফোর্টেবল হচ্ছে না, সমস্যা হলে জানাবা। তো আমি যেটা বলছি যে ভার্বের সাথে ইয়ার যুক্ত হলে, দেখো ভার্বের সাথে যদি ইয়ার যুক্ত হয়, ভার্বের সাথে ইয়ার, দেখো এইখানে ড্রাইভ, ড্রাইভ শব্দটা ড্রাইভ, দেখো ড্রাইভের সাথে ড্রাইভ ই আছো আর আছে আর আর যুক্ত করেছি। এরকম আমি আরেকটা শব্দ যদি লিখি এখান থেকে, দেখো যে টিচার, টিচার শব্দটা খেয়াল করো, টিচার, দেখো টিচার, টিচার শব্দটা খেয়াল করো, মূল শব্দটা কিন্তু টিস, শিক্ষা দেওয়া, টিচার ইয়ার যুক্ত হয়েছে। তাহলে ভার্বের সাথে আমি ইয়ার যুক্ত করলাম কিনা, ভার্বের সাথে ইয়ার যুক্ত করেছি কিনা, যে ভার্বের সাথে যখন ইয়ার যুক্ত করব সেই শব্দটা নাউন হবে, মনে থাকবে। শুধু ইয়ার যুক্ত হলে যে নাউন তা না। আর এই বিষয়টা কিন্তু সাধারণত, সবগুলো সাধারণত, মানে সব ক্ষেত্রে না, অধিকাংশ ক্ষেত্রে। তাহলে ভার্বের সাথে ইয়ার হলে নাউন হবে। তারপর দেখো শব্দের শেষে যদি ডম থাকে সেটা নাউন হবে, যেমন ওয়েসডম, এই যে শব্দটা নাউন। যেমন আরেকটা শব্দ হচ্ছে কিংডম, ইউনাইটেড কিংডম বলে না, এই যে কিংডম, এই শব্দটাও হচ্ছে কি নাউন। ঠিক আছে, শব্দের শেষে ডম থাকলে নাউন হবে, মনে থাকবে। এখন কথা হচ্ছে কি ভাইয়া, এগুলো কি আমি মুখস্থ করবো যে শব্দের শেষে টিএন থাকলে নাউন হয়, এসআইএন থাকলে নাউন হয়, ডম থাকলে নাউন হয়, নেস থাকলে নাউন হয়, এভাবে মুখস্থ করে কি পারবো আমরা? ডেফিনেটলি না। কি করব আমরা, আমি যে সাফিক্স গুলো দেখাচ্ছি এখানে বোর্ডে, আমি যে সাফিক্স গুলো দেখাচ্ছি প্রতিটা সাফিক্স দিয়ে একটা শব্দ আছে, তোমরা আরো দুইটা করে শব্দ লিখবা। ইন্ট্রোডাকশন আছে, এখানে আরেকটা শব্দ লিখবা ইনফরমেশন, এখানে আরেকটা শব্দ ধরো টিউশন, এখানে কনক্লুশন আছে, আরেকটা শব্দ লিখবা কনফিউশন। এরকম আমাদের কাজ হচ্ছে দুইটা দুইটা করে শব্দ লিখা। শব্দ লিখলে কি হবে, তোমাদের যেটা উপকার হবে সেটা হচ্ছে প্রতিটা দুইটা করে শব্দ লিখলে তোমার মনে অটোমেটিকলি গেঁথে যাবে। ঠিক আছে, তুমি জাস্ট রিভাইজ করবে আর কিচ্ছু না, মুখস্থ দরকার নাই। তারপরে দেখো ডোমের পরেরটা আসো, শব্দের শেষে হুড থাকলে নাউন হয়, যেমন হচ্ছে চাইল্ডহুড। শব্দের শেষে হুড থাকলে নাউন হয়, যেমন হচ্ছে কি চাইল্ডহুড। তারপরে খেয়াল করো নেস থাকলে নাউন হয়, যেমন হচ্ছে ফরগিভনেস। ঠিক আছে, ফরগিভনেস। আবার একটা শব্দ হচ্ছে কাইন্ডনেস, শব্দ হচ্ছে কি কাইন্ডনেস। খেয়াল করো এই যে কাইন্ডনেস, এই শব্দটাও কিন্তু নাউন। ঠিক আছে, কাইন্ডনেস এই শব্দটাও কিন্তু নাউন, মনে থাকবে। তাহলে শব্দের শেষে নেস থাকলে নাউন হয়। পরবর্তীতে খেয়াল করো শব্দের শেষে টিএস থাকলে নাউন হয়, যেমন ট্রুথ। দেখো এই যে ট্রুথ শব্দটা আছে, ট্রুথ মানে সব, দেখো এখানে যে ট্রুথ আছে টিএস আছে শব্দের শেষে, তো টিএস থাকলে নাউন হয়, যেমন ট্রুথ শব্দটা একটা নাউন, শব্দের শেষে টিএস আছে কিন্তু। এবার খেয়াল করো শব্দের শেষে লেট থাকলে নাউন হয়, যেমন হচ্ছে কি বুকলেট, বুকলেট শব্দটা একটা নাউন হবে। ওকে, এরপর আসো শব্দের শেষে ওআর থাকলে নাউন হয়, যেমন এখানে অ্যাক্টর আছে, এক থেকে অ্যাক্টর, অ্যাক্টর, ডক্টর, এই শব্দগুলো প্রতিটা শব্দই নাউন হবে। ওকে, এটা ক্লিয়ার আশা করছি যে বুঝতে পেরেছো তোমরা। এবার এই দিকে আসো, এই পার্টটা ওকে। দেখো শব্দের শেষে ও সি কে থাকলে নাউন হয়, যে বালক। ঠিক আছে, এটা হচ্ছে নাউন হবে। এরপর হচ্ছে মেন্ট থাকলে নাউন হয়, যেমন মুভমেন্ট, এন্টারটেইনমেন্ট, আরো শব্দ আছে। এএনসি বা ইএনসি থাকলে না, যে হিন্ড্রান্স আর ইনোসেন্স। ঠিক আছে, দেখো এএনসিইউ থাকলেও নাউন হবে, ইএনসি থাকলেও নাউন হবে, ইএনসি থাকলেও নাউন হবে, এএনসি থাকলেও নাউন হবে, ইএনসি থাকলেও নাউন হবে। ওকে, আচ্ছা তোমরা এটা বুঝতে পারছো কিনা বলো তো, যারা আছো বুঝতে পারছো কিনা আমাকে বলো, যারা আছো বুঝতে পারছো কিনা, যারা আছো ছেলেমেয়েরা আমাকে বলো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কি বলো তো, বুঝতে পারছো? যারা আছো বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আমি, তোমরা বুঝতে না পারলে আসলে আমি খুব র্যান্ডম পড়িয়ে গিয়ে কোনো লাভ নাই। ওকে, তো দেখো খেয়াল করো যে শব্দের শেষে এএনসি থাকলে নাউন হবে, ইএনসি থাকলেও নাউন হবে, এটা মাথায় রাখবা। দেখো পরবর্তীতে দেখো এমও এন ওয়াই থাকলে নাউন হবে, যেমন হচ্ছে ম্যাট্রিমনি। ম্যাট্রিমনি শব্দটা দেখো শব্দের শেষে এমও এন ওয়াই আছে। ঠিক আছে, ম্যাট্রিমনি শব্দটার শেষে এমও এন ওয়াই আছে, খেয়াল করো ম্যাট্রিমনিতে এমও এন ওয়াই, তাহলে এই শব্দটা হবে কি নাউন হবে। ক্লিয়ার? ওকে, পরে আসো পরবর্তী শব্দ আসো, শব্দের শেষে আইসি থাকলে নাউন হবে, যেমন হচ্ছে সার্ভিস। সার্ভিস একটা সাফিক্স, এই সাফিক্সটা যুক্ত হয়ে নাউন হয়েছে। ইউআর থাকলেও নাউন হবে, যেমন হচ্ছে প্রেসার। প্রেসার শব্দটাও কিন্তু নাউন হয়েছে। ক্লিয়ার? প্রেসার শব্দটা খেয়াল করো, প্রেসারও কিন্তু নাউন হয়েছে। ওকে, এরপরে দেখো শব্দের শেষে টিওয়াই থাকলে নাউন হবে, যেমন হচ্ছে কি বিউটি। বিউটি শব্দটার শেষে দেখো টিওয়াই আছে কিন্তু। দেখো সবাই হ্যাঁ বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। তান্নি আছে, সুরাইয়া ইয়াসমিন আছে, সারা আছে। ওকে, থ্যাংক ইউ নূর মোহাম্মদ। ওকে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো, ধন্যবাদ। টিওয়াই থাকলে নাউন হবে, টিইউডি থাকলে নাউন হবে, যেমন অ্যাটিটিউড। অ্যাটিটিউড শব্দটাও নাউন হবে, টিইউডি ই। ওকে, তাহলে এটা বুঝা শেষ। তারপরে দেখো আরওয়াই থাকলে নাউন হবে, যেমন ব্রেভারি। ব্রেভারি, তোমাদের কাজ কি কি বলেছি, প্রতিটা শব্দ দিয়ে আরো কিছু শব্দ লেখার চেষ্টা করা, তাহলেই পারবা। এদিকে আসো, এবার আমরা এই দিকে খেয়াল করি। শব্দের শেষে এজি আসলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটিতে এই জায়গা এইটা থেকে প্রশ্ন এসেছিল একবার। এই যে 21 সম্ভাব্য 22 সাল বা 22 সালের পরীক্ষায় এজি দিয়ে ওয়েস্টেজ
এরকম একটা শব্দ ছিল, সেখান থেকে কোশ্চেন এসেছে। তো এজি থাকলে নাউন হবে যেমন ম্যারেজ, ঠিক আছে। আবার সিওয়াই থাকলেও নাউন হবে যেমন ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র যেটা। আইএসএম থাকলে নাউন হবে যেমন ট্যুরিজম, ঠিক আছে। ট্যুরিজম শব্দটা শেষে আইএসএম আছে, আইএসএম থাকলেও নাউন হবে, ঠিক আছে। এগুলো কিন্তু নোট করো, তোমরা চাইলে একটা স্ক্রিনশট করতে পারো, স্ক্রিনশট করতে পারো। বই আছে, তোমরা যারা ইংলিশ বিচিত্রা বই কিনেছো সে বইয়ে সবগুলো এগুলো দেয়া আছে, তোমরা সেখান থেকেও পড়তে পারবা। আর চাইলে আমি যেভাবে দিয়েছি সেভাবে স্ক্রিনশট করতে পারবে, টোটালি ডিপেন্ড করতেছে তোমাদের উপর। দেখো তারপরে দেখো এল এর বিষয়টা, এল থাকলে নাউন হবে, বাট এখানে একটু পড়াশোনা আছে। দেখো এল থাকলে নাউন হবে, এটা একটু পরে পড়াচ্ছি, এল এর বিষয়টা পরে পড়াচ্ছি, একটু পেন্ডিং। দেখো শব্দ শেষে আইটিওয়াই থাকলে নাউন হবে যেমন ব্রেভাইটি, এরকম অনেক শব্দ আছে। যেমন পার্সোনালিটি, এই যে পার্সোনালিটি শব্দটা আছে, পার্সোনালিটি শব্দটা খেয়াল করো, পার্সোনালিটি শব্দটাও পার্সোনালিটি শব্দের শেষেও কিন্তু আইটিওয়াই আছে। তো শব্দ শেষে আইটিওয়াই থাকলে কি হবে, সেই শব্দটাও নাউন হবে। ওকে, তারপরে দেখো লেজ থাকলেও নাউন হবে, যেমন হচ্ছে নলেজ, নলেজের এই যে এলইডিজি থাকলেও নাউন হবে, এটা মনে রাখবা। শব্দ শেষে ডাবল ই থাকলে নাউন হবে। আমরা একটা সহজ, এই শব্দটার থেকেও আর একটা সহজ শব্দ শেখাই, সেটা হচ্ছে কফি, ঠিক আছে। আমরা কফি খেতে যাই না, ধরো যাদের গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে তারা হচ্ছে ঘুরতে যায়, তো কফি শপে যায়, কফি খায় তো যাই হোক সেটা বিষয় না। তো কফি শব্দটা একটা নাউন, সিও ডাবল এফ ডাবল ই থাকলেও নাউন হবে, সেটা মাথায় রাখবো। লাস্ট দেখো শিপ, তো এই যে শিপ শব্দটাও একটা নাউন, যেমন হার্ডশিপ আছে, রিলেশনশিপ আছে, ফ্রেন্ডশিপ আছে, স্কলারশিপ আছে, অনেক শব্দ আছে। শব্দ শেষে শিপ থাকলে বেসিক্যালি নাউন হবে। ওকে, তো এই পর্যন্ত সবার নেচার। আচ্ছা নেচার কি হবে, নেচার তুমি বলো কি হবে, সুরাইয়া ইয়াসমিন নেচার কি হবে তুমিই বলো। ওকে, বই আছে আমার, এগুলো পড়ি, ক্লিয়ার, তাহলে তো তোমার ক্লাস করার দরকার নাই। অপদার্থ লেখক কি বলবো আর কি, যাই হোক। ওকে, আমরা যেটা পড়বো এল যেটা আছে, এল সার্ভাইভাল যে আছে, সার্ভাইভাল খেয়াল করো, মূল শব্দটা কি সার্ভাইভ। দেখো সার্ভাইভ মূল শব্দটা হচ্ছে সার্ভাইভ, খেয়াল করবা সার্ভাইভ মূল শব্দটি। তো এই সার্ভাইভ এটা হচ্ছে একটা ভার্ব, সার্ভাইভ শব্দটা হচ্ছে কি একটা হচ্ছে ভার্ব, খেয়াল করো সার্ভাইভ হচ্ছে ভার্ব। এই ভার্বের সাথে যখন আমরা এল যুক্ত করব, কি যুক্ত করব, এল, তখন হয়ে যাবে সেটা নাউন। মনে থাকবে বিষয়টা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, ভার্বের সাথে আমরা যখন এল যুক্ত করব, ভার্বের সাথে এল যুক্ত করব, তখন সেই শব্দটা নাউন হবে। তার মানে হচ্ছে সার্ভাইভ শব্দটা একটা ভার্ব, সেটার সাথে যখন এল যুক্ত হয়েছে তখন সেটা নাউন হয়েছে। তাহলে সার্ভাইভ মানে টিকে থাকা বা অস্তিত্ব, এরকম সার্ভাইভাল এই শব্দটা নাউন, ঠিক আছে, শুধু অস্তিত্ব আসবে তখন। তো মনে থাকবে সার্ভাইভ। এরকম আরো একটা শব্দ আছে, ধরো রিফিউজ, ঠিক আছে, রিফিউজ শব্দটা খেয়াল করো, এই শব্দটাও কিন্তু একটা ভার্ব। রিফিউজের সাথে আমরা যুক্ত করলাম এল, তাহলে হলো কি রিফিউজাল। তাহলে এখানে খেয়াল করো, আমরা ভার্বের সাথে যুক্ত করলাম, ভার্বের সাথে এল যুক্ত করলাম, করে হলো হচ্ছে নাউন। মনে থাকবে ভার্বের সাথে এল যুক্ত করে নাউন হয়। ক্লিয়ার? সবাইকে এটা বুঝতে পারলা? সবাই কি বুঝতে পারলো? এটা কিন্তু খুব মেজর, মানে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তারপর হচ্ছে তোমাদের চিটাগাং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, গুচ্ছতে পরীক্ষা দিবা, তাদের জন্য এই নিয়মটা খুব জরুরি। মানে ভার্বের সাথে এল থাকলে নাউন হয়, মনে থাকবে ভার্বের সাথে এল থাকলে নাউন হয়, এইটা মনে রাখতে হবে। সার্ভাইভের সাথে এল নাউন, আবার রিফিউজের সাথে এল নাউন। এরকম অনেক শব্দ আছে, যেমন প্রপোজ, এল যুক্ত হয়ে প্রপোজাল হয়েছে, নাউন হয়েছে। ডিনাইয়ের সাথে এল যুক্ত হয়ে ডিনাইল হচ্ছে, নাউন হয়েছে। অ্যাপ্রুভের সাথে এল যুক্ত হয়ে অ্যাপ্রুভালটা নাউন হয়েছে। এগুলো সবকিছু এখানে দেয়া নাই, বই পড়তে পড়তে তোমরা শিখবা, বই পড়তে হবে, ঠিক আছে, বই পড়তে হবে। বই ছাড়া আমি যতই লেকচার দেই ভাই, মানে তুমি যদি না পড়ো ডেফিনেটলি তুমি পারবা না, মানে কোনো সম্ভাবনা নাই। টিচার অনেক সুন্দর পড়িয়েছে, তুমি যদি অনেক সুন্দর করে বই না ধরে বসো, অনেক সুন্দর করে তুমি চান্স পাবা না, ঠিক আছে। তো দেখো, এটা আশা করছি বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে আসি, পরবর্তীতে খেয়াল করো আমরা, আচ্ছা এইটা আসলে টোটাল লেকচারটা এতটুকু। কারো কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে প্রশ্ন করতে পারো। এল থাকলে, হ্যাঁ এল থাকলেই নাউন এমন বিষয়টা না, ভার্বের সাথে এল থাকলে নাউন। ওকে থ্যাংক ইউ টার্গেট জিউ, ঠিক আছে। সারা সাকিল আছে, আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। আফরোজা আক্তার, আফরোজা মোকাররম আছে, থ্যাংক ইউ পেইড ব্যাচের অনেক স্টুডেন্ট আছে। সারা কমেন্ট করেছে, বই সামনে আছে, থ্যাংক ইউ। ওকে, তারপর কি আছে, আমার
আমার সাথে সুরাইয়া ইয়াসমিন আছে। আচ্ছা ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে যাব, পরবর্তী চার্ট। আচ্ছা এখান থেকে একটা কথা বলি, এই জায়গাটা থেকে একটা কথা যেটা মাথায় রাখতে হবে যে এই সাফিক্স গুলো যুক্ত হয়ে নাউন তৈরি হয়। এই সাফিক্স গুলো তোমরা দুইটা করে শব্দ যুক্ত করবা, যুক্ত মানে আরো শব্দ লিখবা, যে ইন্ট্রোডাকশন, ইনফরমেশন, আরো কিছু শব্দ তুমি তৈরি করবা। এই যে কনক্লুশন, কনফিউশন, মানে আরো কিছু শব্দ লিখবা, তাহলে তোমার মাথায় থাকবে। তুমি ভাই মুখস্থ করতে যাও না, তুমি যদি ঢালা মুখস্থ করতে যাও তুমি কিন্তু পারবা না, ঠিক আছে? আমি কিন্তু করি নাই, আমি এই কাজটা করি নাই, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আমরা যেটা শিখবো পজিশন অফ নাউন। যে আমরা যেটা শিখলাম যে নাউন দুই ভাবে চেনা যায়, এটা হচ্ছে সাফিক্স দেখে আর এটা হচ্ছে পজিশন দেখে। খেয়াল করো, তো পজিশন মানে হচ্ছে অবস্থান, এটাকে কেউ কেউ প্লেসমেন্টও বলে, ঠিক আছে? পজিশন মানে হচ্ছে অবস্থান, কোন কোন বইয়ে তোমরা এটা প্লেসমেন্ট পাবা, তো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই, সবকিছুই এক। তো পজিশনের 1 নাম্বার যে বিষয়টা আসো, 1 নাম্বার, এখানে নাম্বারিংটা হয়নি, খুব দ্রুত স্লাইড বানানো হয়েছে, যাই হোক, বাকি সাবজেক্ট হিসাবে। এখন খেয়াল করো, আমি তোমাদেরকে সাবজেক্ট চেনা শেখাবো। খুব মনোযোগ দিবা তোমরা। দেখো সাবজেক্ট আসলে আমরা কিভাবে পাবো। প্রথমে সাবজেক্ট পাইতে গেলে আমাদেরকে ভার্ব নিতে হবে। কি নিতে হবে? ভার্ব। খেয়াল করো, সাবজেক্ট পাইতে গেলে ভার্ব নিতে হবে। ভার্বকে আমরা যদি কে অথবা কারা বা ক্ষেত্র বিশেষ, দেখো কে বা কারা, এক্সট্রিমলি সরি, কে কারা অথবা কি, ঠিক আছে? এই তিনটা সাধারণত কে কারা বা কি দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা সাবজেক্ট পাবো। কি পাবো? আমরা পাবো সাবজেক্ট। মনে থাকবে, ভার্বকে প্রশ্ন করতে হবে। প্রথমে সাবজেক্ট পাইতে গেলে প্রথমে ভার্বকে প্রশ্ন করতে হবে কি দ্বারা? কে কারা বা কি দ্বারা প্রশ্ন করতে হবে। আর দেখো কখন কে, যখন ব্যক্তি হবে। খেয়াল করে আমি একটু রেড লাইন দিয়ে নেই। দেখো যখন ব্যক্তি আসবে, কি আসবে? ব্যক্তি। খেয়াল করো, শুধু ব্যক্তির ক্ষেত্রে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে। আর বস্তুবাচক সাবজেক্ট পাইতে গেলে কি দ্বারা প্রশ্ন করতে হবে, মনে থাকবে। তাহলে আমরা যেটা এখানে শিখলাম যে আমরা যদি সাবজেক্ট পাইতে যাই তাহলে কে কারা বা কি দ্বারা প্রশ্ন করতে হবে, ব্যক্তির ক্ষেত্রে কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে, আর বস্তুর ক্ষেত্রে কি দ্বারা প্রশ্ন করতে হবে। কনসেপ্ট কি ক্লিয়ার? ওকে আচ্ছা, বেসিক পড়াচ্ছি ভাই, বেসিক পড়াচ্ছি, অবশ্যই বেসিক পড়াবো আমি। বেসিক এগুলো খুব রুট লেভেলের পড়াশোনা, ঠিক আছে? আমি বেসিক পড়াই, ওকে? আমার পেইড ব্যাচ থেকে শুরু করে সব জায়গায় আমি বেসিক পড়াই, ওকে? তো দেখো এখন খেয়াল করো, আর অবজেক্ট কিভাবে পাবো আমরা? অবজেক্ট পাওয়ার সিস্টেমটা কি? অবজেক্ট পাইতে গেলে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। এখন খেয়াল করো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। অবজেক্ট পাইতে গেলে ভার্বকে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দ্বারা। আমার একটু লিখায় সমস্যা আছে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ আমি লিখি না, এই বোর্ডে আমি লিখি নাই অনেকদিন। দেখো অবজেক্ট পাইতে হলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমরা একটা প্রথমে যে কাজটা করব, একটা ভার্ব নেই। খেয়াল করো, এখানে একটা ভার্ব, আমরা একটা বাক্যই লিখি। দেখো যে রহিম, দেখো আমরা একটা বাক্য লিখবো, ছোট করে লিখি, রহিম নোস, দেখো রহিম নোস হিম। খেয়াল করো, রহিম তাকে চেনে। খেয়াল করবা, আমরা এখানে একটা বাক্য নিয়েছি, তোমাদের দেখা যাচ্ছে আশা করছি, হ্যাঁ দেখা যাচ্ছে। খেয়াল করো ভাইয়া একজন প্রশ্ন করেছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। তো খেয়াল করো, আমরা খেয়াল করব যে এখানে নো ভার্বটাকে আমরা প্রথমে চিহ্নিত করি, কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ। দেখো এখানে খেয়াল করো, নো ভার্বটাকে প্রশ্ন করো। আমরা প্রথমে কি প্রশ্ন করব? সাবজেক্ট পাইতে গেলে প্রশ্ন করতে হবে কে বা কারা বা কি দ্বারা। এখন ব্যক্তির ক্ষেত্রে কি হবে? কে বা কারা। তাহলে কে জানে, দেখো নো মানে হচ্ছে জানা, তো কে জানে? রহিম জানে। তাহলে রহিমটা হচ্ছে কি এই বাক্যের সাবজেক্ট। ক্লিয়ার? বোঝো কিন্তু? তো সাবজেক্ট হিসাবে কিন্তু নাউন বসলো, ওকে? এখন কাকে জানে, তাহলে তাকে জানে। এখানে যদি তাকে না দিয়ে ধরো ঋতুকে দিলাম, ধরো ঋতু, এখানে যদি আমি দিলাম যে এখানে রহিম নোস ঋতু। খেয়াল করো, রহিম নোস ঋতু। খেয়াল করো, তো এ কাকে জানে? ঋতুকে জানে। তাহলে ঋতুটা হচ্ছে কি? অবজেক্ট। খেয়াল করো, ঋতুটা হচ্ছে এখানে অবজেক্ট। কাকে জানে, তাহলে আমরা যেটা শিখতে চেয়েছি সেটা শিখতে পেরেছি কিনা। সাবজেক্টে কে বা কারা বা কি দ্বারা প্রশ্ন করলে, সরি ভার্বকে কে কারা বা কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট, আর কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবো। আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের একটু কমেন্ট পড়বো ভাইয়া, ন্যারেশনের একটা ক্লাস নিয়ে পরবর্তীতে ইনশাআল্লাহ ন্যারেশনের ক্লাস ভাইয়া, ওকে ন্যারেশনের ক্লাস পাবা। ওকে বুঝতে পেরেছো কিনা আমি যে এতটুকু পড়িয়েছি এটা বুঝতে পেরেছো কিনা সবার দেখা যাচ্ছে?
রহিম সাবজেক্ট আর হিম অবজেক্ট। থ্যাংক ইউ ক্লাস কবে কবে? ক্লাস শুক্রবার আছে। তোমরা যারা রুটিন পাও নাই তারা হচ্ছে এদের হচ্ছে প্রথম দিন একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, সেটা ফলো করবা। আর প্রতিদিন মনে হয় রাতের বেলা করে এটা নোটিশ দেওয়া হয়, তোমরা এদের পেজ ফলো করবা, ঠিক আছে? আমার ইংরেজি ক্লাসগুলো বেসিক্যালি আমি নিব। তো যাই হোক, তো দেখো কে বা কাকে দ্বারা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা পাচ্ছিলাম কি সাবজেক্ট, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট। আমরা এই পর্যন্ত শিখেছি, আমরা এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? এখন আমরা এই বাক্যটা খেয়াল করব। 1 নাম্বার নিয়ম, খুব বেসিকে যেতে হয়েছে, পড়ানোর ক্ষেত্রে একটু আলোচনাটা একটু দীর্ঘ হতে পারে, ধৈর্য সহকারে শুনতে হবে। দেখো যেটা অনেক কষ্ট করে আমরা অর্জন করি সেটা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হয়। দেখবা তুমি 10 টাকা খুব রাস্তায় পড়ে পেয়েছো, অনেক সুন্দর করে হয়, কেউ ভালো মানুষ হলে দান করে দিবা, না হলে তো অসৎ পথেই শেষ করে দিবা। আর যদি তুমি 10 টাকা কষ্ট করে রোজগার করো, দেখবা যে ওইটার মূল্যটা অনেক বেশি। তো পড়াশোনার ক্ষেত্রেও বিষয়টা তাই, যদি তুমি কষ্ট করে কিছু শেখো তাহলে সেটার মূল্য অনেক বেশি থাকবে, আর যদি খুব মানে সহজে শিখতে চাও সেটা শিখতেই পারবা না, ঠিক আছে? তো খেয়াল করো, সাবজেক্ট হিসাবে যেহেতু বসে, আমরা প্রশ্ন করি ইজ মানে হচ্ছে এখানে ভার্ব, ইজ মানে হচ্ছে হয়, তাহলে কে হয়? তাহলে রাসেল হয়। কে হয়? রাসেল হয়। খেয়াল করো, কে হয়? রাসেল হয়, তাহলে রাসেলটা হচ্ছে সাবজেক্ট। বুঝতে পেরেছো? রাসেল হয় একজন ভালো বালক, তাহলে কে হয়? রাসেল হয়, রাসেল সাবজেক্ট। ওকে, এরপরে তো নাউন হিসাবে কিন্তু সাবজেক্ট, দেখো সাবজেক্ট হিসাবে কিন্তু নাউনে বসেছে। আমাদের বিষয়টা ছিল যে নাউন কোথায় বসে? সাবজেক্ট হিসাবে। নাউন এখানে দেখো সাবজেক্ট হিসাবে বসেছে। এখানে দেখো 2 নম্বরে আসো, অবজেক্ট হিসাবে উই লাইক ফ্রিডম। আমরা কি পছন্দ করি? ফ্রিডম। দেখো এখানে অবজেক্ট পেয়েছি ফ্রিডম, আমরা কি পছন্দ করি? কি, তাহলে কি দ্বারা প্রশ্ন করছি কি পছন্দ করি, ঠিক আছে? বা দেখো এখানে তাহলে ফ্রিডম। ওকে, তাহলে ফ্রিডমটা এখানে অবজেক্ট। এরপর আসো আমরা পরবর্তীতে যাব 3 নম্বরে। 3 নম্বরে খেয়াল করো, বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে। বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে। খেয়াল করো, মাই সিস্টার ইজ এ ডক্টর। খেয়াল করবা, মাই সিস্টার ইজ এ ডক্টর। এখানে মাই সিস্টার ইজ এ ডক্টর, এখানে খেয়াল করো মাই সিস্টার ইজ এ ডক্টর। এখানে কমপ্লিমেন্টটা আমি খুব সুন্দর করে বুঝাবো, খেয়াল করবা। দেখো আমি বলছি যে আই এম এ স্টুডেন্ট, এখানে খেয়াল করো আমিও যা স্টুডেন্টও কিন্তু তাই। আই এম এ স্টুডেন্ট, খেয়াল করো আমিও কিন্তু যা স্টুডেন্টও কিন্তু তাই। এখানেও খেয়াল করো মাই সিস্টার ইজ এ ডক্টর। এখন সিস্টারও যে ডাক্তারও সে না। দেখো তো খেয়াল করো তো, আমি তোমাদের কাছে উত্তর চাচ্ছি সিস্টারও যে ডাক্তারও সে কিনা। আমি তোমাদের কাছে উত্তর চাচ্ছি যে সিস্টারও যে ডাক্তারও সে কিনা। বলো তো, নামাজে যাব, আচ্ছা নামাজে যাবা, ওকে ভাইয়া মোকারাম, ঠিক আছে। হ্যাঁ, আমি যেটা জানতে চেয়েছি যে সিস্টারও যা ডক্টরতা, এটা কি তোমরা বলো তো, সিস্টারও যা ডক্টরতা, তাই তো? মানে একই ব্যক্তি তো, একই ব্যক্তি কিনা এটা আমি জানতে চেয়েছি। সিস্টারও যা ডক্টরতা একই ব্যক্তি কিনা আমি এটা জানতে চেয়েছি। বলো সিস্টার যা ডক্টরতা একই ব্যক্তি কিনা। দেখো এটা কিন্তু একই ব্যক্তি। দেখো মাই সিস্টার ইজ এ ডক্টর, একই ব্যক্তি, সিস্টারও যা ডক্টরতা। এখন আমরা এখান থেকে যেটা শিখবো, মনে রাখবা, সবাই খাতায় লিখো যে সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয়। অবজেক্ট কিন্তু না, আবার বোঝো, সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয়। সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটি যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সাবজেক্ট এবং কি অবজেক্ট স্থানীয় শব্দটি যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটি যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে অবজেক্ট স্থানীয় শব্দটি হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটি যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে অবজেক্ট স্থানীয় শব্দটি হচ্ছে কি সাবজেক্টের কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছো? তাহলে এখানে খেয়াল করো মাই সিস্টার ইজ এ ডক্টর, এখানে দেখো সিস্টারও যা ডক্টরও কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এই মাই সিস্টারের কমপ্লিমেন্ট হচ্ছে ডক্টর, ঠিক আছে? তাহলে এই কারণে বলছে যে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে যে নাউন বসে, এই ডক্টরটা হচ্ছে নাউন। কার কমপ্লিমেন্ট? সাবজেক্টের কমপ্লিমেন্ট। মনে থাকবে এটা কার কমপ্লিমেন্ট? বি ভার্ব কমপ্লিমেন্ট তৈরি করে বেসিক্যালি। ওকে, কার কমপ্লিমেন্ট? সাবজেক্টের। একই ব্যক্তি, হ্যাঁ একই ব্যক্তি। থ্যাংক ইউ যারা কমেন্ট করছো। জান্নাত কমেন্ট করেছে, তন্নি কমেন্ট করেছে, থ্যাংক ইউ। সারা কমেন্ট করেছে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, আমরা পরবর্তীতে যাব। দেখো তারপরে দেখো 3 গেছে, আমরা 4 নম্বরে আসি। 4-এ খেয়াল করো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন বসে। এখানে খেয়াল করো প্রিপোজিশন, মনে রাখবা দুনিয়ায় যতগুলো প্রিপোজিশন আছে সবগুলোর মানে 90% পরে কিন্তু সাধারণত একটা শব্দ থাকলে সেটা নাউন হয়, ঠিক আছে? প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে নাউন হবে। তাহলে দেখো এখানে হি ওয়েন্ট টু মার্কেট, এখানে টু হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যে মার্কেট, এই শব্দটা হচ্ছে নাউন, ঠিক আছে? প্রিপোজিশনের পরে একটা শব্দ, টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে এটা হবে নাউন। মনে থাকবে, এটা ক্লিয়ার? বুঝতে পেরেছো কি না বলো?
এটা বুঝতে পেরেছো কিনা বলো আমাকে, তোমরা এটা বুঝতে পেরেছো কিনা? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ সারা। ওকে, তাহলে আমরা এখন আমরা 5 নম্বরে যাব। 5 নাম্বার খেয়াল করো, 5 নাম্বার যেটা হবে ডিটারমিনার খেয়াল করো। ডিটারমিনার এটা ডিটেলস পড়াবো আমি, আজকে যদি সুযোগ হয় পড়াবো, না হলে অন্যদিন পড়াবো। দেখো, অল, সাম, ফিউ, লিটল, মাস, মেনি, নো, এনি, ইজ, এভরি, এখানে কমা হবে, সেভারেল, ওয়ান, টু, এগুলোকে ডিটারমিনার বলা হয়। ঠিক আছে, এই সবগুলো হচ্ছে ডিটারমিনার, এইগুলোর পরে নাউন বসে। বিষয়টা এই রকম বলতে হইতো যে ডিটারমিনার প্লাস হচ্ছে নাউন হবে। ঠিক আছে, মানে এখানে লিখতে ঝামেলা হয়ে যেত দেখে শর্টকাট লেখা হয়েছে, ডিটারমিনার প্লাস নাউন হয়। দেখো, আমরা বলি না যে আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, বলি না আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এই যে মেনি, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, দেখো কিন্তু মেনি, তারপরে যে ফ্রেন্ড শব্দটা কিন্তু নাউন ছিল। এখানে খেয়াল করো, সাম বয়েজ আর বর্ন জিনিয়াস। দেখো, সামের পরে যে বয়েজ শব্দটা আছে এই শব্দটা হবে নাউন, মনে থাকবে, সামের পরে এই বয়েজ, কারণ সাম একটা ডিটারমিনার, এই বয়েজ শব্দটা হচ্ছে এই কারণে নাউন। ঠিক আছে, ডিটারমিনার পরে নাউন বসে। ওকে, তাহলে এরপরে দেখো দেশ, এখানে আরেকটা আছে দেশ গার্লস, দেশ যদি ডিটারমিনার হয় তারপরে গার্লসটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, ক্লিয়ার আশা করছি। আর এই ডিটারমিনার গুলো মনে রাখতে হবে, মনে রাখাটা জরুরি। আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা। বয়েজ নাউন হবে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার আভাসে দিচ্ছিলেন, এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কিছু নাই, আমাকে বেসিক্যালি রিকোয়েস্ট করা হয়েছে যে তুমি কিছু ক্লাস আমাদের এখানে নাও। ঠিক আছে, আর এখানে আমার আসলে বেনিফিটের জায়গা হচ্ছে কি, যে আমাকে স্টুডেন্ট কম চিনে, আমাকে আরো বেশি স্টুডেন্ট চিনবে, এতটুকুই, এর বাইরে কিছু না। ঠিক আছে, সো দেখো, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে। খেয়াল করো, তাহলে এখানে খেয়াল করো, যেমন আমরা বলি যে মাই পেন, খেয়াল করো মাই পেনে, খেয়াল করো আমরা মাইটা কিন্তু একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে যেমন হচ্ছে মাই, ইওর, হিজ, আর, আওয়ার, ইটস, দেয়ার, ওয়ান্স, সবগুলো কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। এর পরের শব্দটা কি হবে? নাউন হবে। মানে এই যে মাই পেন, যে ইওর পেন, যদি বলতাম যে মাই ফাদার, ইওর ফাদার, এইরকম যে কোনো কিছু, যে মাই ক্লাস বা হিজ ক্লাস বা ইওর ক্লাস, দেখো ইওরের পরে ক্লাস শব্দটা একটা নাউন, মায়ের পরে পেন শব্দটা একটা নাউন। মূল বিষয় হচ্ছে এগুলো সবগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসাতে হবে, মনে থাকবে। এখন এইখানে একটা বিষয় তোমরা বোঝো নাই আমি জানি, ওয়ান্স মানে হচ্ছে কি? ওয়ান্স মানে যে কারো একজনের নাম, তারপরে অ্যাপোস্ট্রফি এস। দেখো যে করিম লিখলাম, করিমের পরে অ্যাপোস্ট্রফি দিলাম, তারপরে এস দিলাম, বাংলাটা হচ্ছে করিমের, বাংলাটা হচ্ছে এরকম করিমের। ঠিক আছে, তো বাংলাটা হচ্ছে করিমের, খেয়াল করো। তো এই করিমের, এখন করিমের কথাটা বললে অসম্পূর্ণ শোনাচ্ছে না? আমরা যখন বললাম আমার কলম, তো এরকম করিমের হয়তো বা কোনো কিছু হবে, এরপরে নাউন একটা বসাতে হবে। তো করিমস পেন মানে হচ্ছে করিমের কলম, বুঝতে পারলা? মানে এই ওয়ান্স মানে যে কেউ, মানে এখানে যে কোনো একটা নাউন তুমি বসাতে পারো। ওকে, সামওয়ান আর কি। ওকে, তাহলে এটা ক্লিয়ার। এরপরে আসো আর্টিকেলের পরে নাউন বসে, এটা দুনিয়ার সবাই বোঝে। আচ্ছা, এখানে একটা দেওয়া হয়েছে, সেটা এই এক্সাম্পলটাও সলভ করি, যে হিজের পরে হাউসটা কিন্তু নাউন, কারণ পসেসিভের পরে নাউন হয়। তারপরে আর্টিকেলের পরে দেখো, আর্টিকেল দা আছে, দায়ের পরে ম্যান হচ্ছে নাউন হবে, দায়ের পরে ম্যান কি হবে? নাউন হবে। যে দা ম্যান, তাহলে ম্যানটা হচ্ছে কি? নাউন। ওকে, আর্টিকেলের পরে নাউন বসে, এটা তোমরা বুঝো। একটা বিষয় এখানে শেখানোর আছে, আর্টিকেলের পরে, আর্টিকেল সবসময় কাউন্টেবল নাউনের পরে বসবে, আর্টিকেল সবসময় কাউন্টেবল নাউনের, ম্যান কিন্তু গণা যায়। ঠিক আছে, এই কারণে আর্টিকেল বসেছে। এরপর আসো লাস্ট নাম্বার, এখানে যেটা শেষ নাম্বার, অ্যাডজেক্টিভের ইমিডিয়েট পরে, মানে অ্যাডজেক্টিভের ঠিক পরেই, ইমিডিয়েট মানে ঠিক পরেই, মানে তোমার পরে তোমার ছোট ভাই, এরকম বিষয়টা। তো গুড বয়েস, দেখো গুড একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে বয়েসটা হচ্ছে নাউন, বুঝতে পারলা? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, বয়েসটা হচ্ছে নাউন। ক্লিয়ার? ওকে, তাহলে এরকম অনেক উদাহরণ আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করলে যে কোনো একটা বই থেকে, ইংলিশ বিচিত্রা থেকে তোমরা চাইলে করতে পারো, তোমাদের কাছে কোনো বই থাকলে সেখান থেকেও করতে পারো, আর সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়, বাট একটা এই বইটা থেকেও করতে পারো। এদের অনেক চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে, প্রতিটা চ্যাপ্টার ভাগ করে এমসিকিউ দেওয়া আছে, সেটা সুন্দর, মানে একটা চ্যাপ্টার পর এমসিকিউ, একটা টপিক পড়লা, নাউনের উপর এমসিকিউ সলভ করলা, সেটা ভালো হয়। তো যাই হোক, তোমরা এমসিকিউ সলভ করবে, আরো বেশি ক্লিয়ার হবে। পরবর্তীতে আসো, ইম্পর্টেন্ট রুলস রিগার্ডিং পজিশন অফ নাউন। দেখো আমরা এখানে এই রুলস গুলো আমি মোটামুটি পড়িয়ে ফেলেছি তোমাদেরকে। এখানে যেটা বলতে চেয়েছে, দেখো প্রিপজিশনের পরে নাউন হয়, এই যে ফর একটা প্রিপজিশন, কমিউনিকেশন একটা নাউন, সো এটা নিয়ে আলোচনা করার কিছু না, আমি পড়িয়ে ফেলেছি, প্রসঙ্গ টানতেই পড়িয়ে ফেলেছি, প্রিপজিশনের পরে নাউন হয়। ঠিক আছে, এটা নিয়ে আমরা আসবো না।
তো ও এখানে আরেকটা কথা হয়তো বা বলেছে যে যদি প্রিপজিশনের পরে কোনো ভার্ব আসে সেই ভার্বের আইএনজি হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ। কিছু প্রিপজিশন ছাড়া যদি সাধারণত প্রিপজিশনের পরে ভার্ব আসে সেই ভার্বের আইএনজি হবে, মনে থাকবে। তাহলে এখানে সেরকম উদাহরণ দেওয়া আছে, দেখো যে হি ইজ ওয়্যারিং দ্য শার্ট ফর গোয়িং। দেখো এই যে ফর প্রিপজিশন, এরপরে গো ভার্ব ছিল, এটার সাথে আইএনজি যুক্ত হয়ে গোয়িং হয়েছে। ক্লিয়ার? আশা করছি যে এটা বুঝতে পেরেছো। সো এটা নিয়ে আর আলোচনা না, পরবর্তীতে যাব আমরা। দেখো এখানে কি বলেছে খেয়াল করো, আমরা এখানে খেয়াল করো, বাক্যে কমন নাউন ও কালেকটিভ নাউনের ডিটারমিনার এন দিবস। আচ্ছা, এটা নিয়ে এখন আলোচনা করার কোনো দরকার নাই, এটা নিয়ে পরে আমরা আলোচনা করব। ওকে, এখানে বলছে ইনফিনিটিভ জিরানকে নাউন হিসাবে বা অ্যাপোজিটিভকে নাউন ফ্রেজ হিসাবে ব্যবহার করা যায়। আচ্ছা, এইটা দেখো, এই যে টু প্ল্যান, এখানে টু প্ল্যানের জায়গায় দিতাম যে আমরা যদি এখানে ইট দেই, খেয়াল করো, ইট ইজ ফরকাস্ট, আমরা টু প্ল্যান না দিয়ে ইট ইজ ফরকাস্ট দিচ্ছি, ইট ইজ ফরকাস্ট, তাহলে এটা কি নাউন বা প্রোনাউনের জায়গা? তো এটা সাবজেক্টের জায়গা। তো সাবজেক্টের জায়গায় ইনফিনিটিভও বসে, মানে সাবজেক্টের জায়গায় সাধারণত নাউন বসে, তো ইনফিনিটিভ বসেও সাধারণত নাউনের কাজ করে। এটা ভার্বের ক্লাসে আমি খুব ভালো করে পড়াবো, সো এটা এখন এত ডিটেলস আলোচনা না। তারপরে এই যে রিডিং পোয়েট্রি ইজ মাই হবি, এগুলো সব ভার্বের ক্লাসে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, এটা নিয়ে আলোচনা না। অ্যাপোজিটিভের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। ধরো অ্যাপোজিটিভের একটা উদাহরণ, ধরো সাকিবকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, তো সাকিব, দেখো সাকিবকে নিয়ে একটা আলোচনা হচ্ছে, তো আমি একটু লিখি এ গুড ক্রিকেটার। দেখো সাকিব নিঃসন্দেহে একজন গুড ক্রিকেটার, সে মানুষ হিসাবে কেমন সেটার প্রশ্নে আমি আসবো না। দেখো এখানে খেয়াল করো, সাকিব এ গুড ক্রিকেটার, তো এখানে সাকিব এটা একটা নাউন, ঠিক আছে? এই নাউন সম্পর্কে অতিরিক্ত যে তথ্যটা দিয়েছি আমি, নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা দিয়েছি এ গুড ক্রিকেটার, এই গুড ক্রিকেটারটা এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। কার অ্যাপোজিটিভ? নাউনের অ্যাপোজিটিভ, ঠিক আছে? ধরো আমি বলছি যে একজন মেয়ের নাম ধরো আয়াত, এ গুড স্টুডেন্ট, তো এই যে আয়াত সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা দিলাম এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। তো এখানে সাকিব সম্পর্কে গুড ক্রিকেটার অতিরিক্ত যে ইনফরমেশনটা দিয়েছি এটা হচ্ছে এখানের অ্যাপোজিটিভ। বুঝতে পেরেছো কি তোমরা? এখন তোমরা বলো তো এই ধরনের অ্যাপোজিটিভ আরো কিছু অ্যাপোজিটিভ বলো তো, আরো কিছু অ্যাপোজিটিভ বলো তো, তোমরা অ্যাপোজিটিভ বলতে পারবা? ধরো কাজী নজরুল ইসলাম এ রেবেল পোয়েট, মানে একজন বিদ্রোহী কবি। ধরো হচ্ছে এরকম তামিম ইকবাল এ বেস্ট ব্যাটসম্যান বা দ্য বেস্ট ব্যাটসম্যান হতে পারে। তো দেখো মূল বিষয়টা হচ্ছে আমাদের এখানে যে বিষয়টা, তো যে কোনো নাউন থাকবে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়াটা হচ্ছে অ্যাপোজিটিভ, আর অ্যাপোজিটিভটা দুইটা কমার মাঝে থাকবে। এটা ঢাকা ইউনিভার্সিটিতে 19 সালে এসেছিল। কমা কোথায় হবে এইটা হচ্ছে প্রশ্ন, মানে পাংচুয়েশনটা কোথায় হবে এইটা প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তোমাকে বোকা বানাতে চায় সব সময়, ঠিক আছে? তো দেখো তাহলে দুই কমার মধ্যবর্তী স্থানে অ্যাপোজিটিভটা হবে, আর যদি শেষে বসে বাক্যে তাহলে একটা কমা হবে, শেষে ফুল স্টপ হবে। তো যাই হোক, ওটা পরের আলোচনা, অন্য একদিন। তো সাকিবে গুড ক্রিকেটার, এইখানে ক্রিকেটার কিন্তু অ্যাপোজিটিভের এই যে ক্রিকেটার শব্দটা কিন্তু একটা নাউন ওয়ার্ড, এটা আসলে এখানে বোঝাতে চেয়েছে, ঠিক আছে? এটার এক্সাম্পল এখানে আছে, দেখো মিস্টার জন দ্য প্রিন্সিপাল অফ আইডিয়াল কলেজ, এই যে মিস্টার জন সম্পর্কে অতিরিক্ত তথ্যটা দিয়েছে এটা হচ্ছে কি অ্যাপোজিটিভ, আর এই যে দ্য প্রিন্সিপাল অফ আইডিয়াল কলেজ এটা তোমার হচ্ছে অ্যাপোজিটিভ। প্রিন্সিপাল অফ আইডিয়াল কলেজ মিস্টার জন সম্পর্কে অতিরিক্ত, এইটা হচ্ছে অ্যাপোজিটিভ, দ্য প্রিন্সিপাল অফ আইডিয়াল কলেজ, ঠিক আছে? ওকে, তারপরে আমরা পরবর্তী কনসেপ্টে যাব। পরবর্তীতে সময় সংক্ষিপ্ততা, অনেক লম্বা সময় তোমাদের মনোযোগও ধরে রাখা মুশকিল হয়ে যায়। আমরা পরবর্তীতে খেয়াল করি, পরবর্তীতে কি বলেছে যে পার্টিসিপল জিরান এন্ড ইনফিনিটিভের পরে নাউন বসে, এগুলো পড়াশোনা আমরা করতে পারি। দেখো টু মেইনটেইন বা মেইনটেইনিং বা দেখো অনেস্ট ইন লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। তো এখানে পার্টিসিপল জিরান বা ইনফিনিটিভ, এই যে টু মেইনটেইনটা হচ্ছে কি, এটা ইনফিনিটিভ। মেইনটেইনিংটা দেখো ইনফিনিটিভ পার্টিসিপল যেটাই থাক, দেখো টু মেইনটেইন ইনফিনিটিভের পরে অনেস্ট, এটা আমরা মেইনটেইনিং বাদ দিয়ে দেই, যদি প্রথমে বাদ দিয়ে দেব টু মেইনটেইন অনেস্টি ইন লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। তো এই যে এটা একটা ইনফিনিটিভ, ইনফিনিটিভের পরে কি বসেছে তোমার নাউন বসেছে। ওকে, যাই হোক এটা আরো একবার পড়ানো হবে ভার্বের ক্লাসে, এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। তারপর দেখো রুল 5 পার্টস অফ স্পিচ, 8টি ভাগের প্রথমটি নাম হচ্ছে নাউন। আচ্ছা, এখানে একটা খুব চমৎকার একটা বিষয়, প্রতিটা পার্টস অফ স্পিচ কিন্তু একটা করে নাউন, মনে থাকবে প্রতিটা পার্টস অফ স্পিচ একটা করে নাউন। ওকে, প্রতিটা পার্টস অফ স্পিচ হচ্ছে একটা করে নাউন, এটা মনে রাখতে হবে। দেখো প্রতিটা পার্টস অফ স্পিচ একটা করে নাউন, তাহলে এখানে অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে বলো? অ্যাডজেক্টিভ শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে? এখানে আমি তোমাদের মন্তব্য জানতে চাই, অ্যাডজেক্টিভ শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে, মন্তব্য জানতে চাই। ছেলেমেয়েরা অ্যাডজেক্টিভ শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ শব্দটি কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ শব্দটি একটা নাউন হবে, কারণ এটা একটা পার্টস অফ স্পিচের নাম,
ঠিক আছে ওকে তারপর দেখো আর্টিকেল এবং প্রিপজিশনের মধ্যকার ওয়ার্ডটি নাউন হয় খেয়াল করো দিস ইজ দ্য গো অফ দ্য ডে মানে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম মানে এই যে অনেক সময় দেখো না তোমার বন্ধুরা খুব বেস্ট ফ্রেন্ডের সাথে আসলে তোমার ক্যাচাল হয়ে যায় ঝামেলা হয়ে যায় তখন আসলে দুইজন বন্ধু আলাদা হয়ে যাও তোমরা তো তখন আসলে কেউ কেউ উপদেশ দেয় যে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম তো এইটাই হচ্ছে এটার ইংরেজি দিস ইজ দ্য গো অফ দ্য ডে ঠিক আছে তো এখানে খেয়াল করো দা একটা আর্টিকেল আর অফ হচ্ছে প্রিপজিশন বলতে চেয়েছে এই যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যেই শব্দটা বসে এটা হচ্ছে নাউন মধ্যকার মানে হচ্ছে মাঝে ঠিক আছে মাঝে যে শব্দটা তাহলে গোটা হচ্ছে নাউন ডেফিনেটলি তোমরা ভার্ব দাগাইতা এবং টোটালি ভুল হইতো কারণ গোটা ভার্ব বেসিক্যালি ভার্ব আমি যদি বলি যে গো কি কোন পার্টস অফ স্পিচ ভার্ব বাট এইখানে অবস্থান অনুযায়ী গোটা হচ্ছে নাউন কারণ আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে বসেছে ক্লিয়ার এখন আমরা পরবর্তীতে যাব পরবর্তীতে দেখো আমরা এগুলো আলোচনায় দেখো এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে আলোচনা করি দেখো আলোচনা করব আমরা দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ প্রিপজিশন পসেসিভ অ্যাডজেক্টিভ এরপর একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন খেয়াল করো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন বিষয়টা কি রকম ধরো আমি যদি বলি যে এ পেন দেখো আর্টিকেলের পরে একটা শব্দ আছে কিনা আর্টিকেলের পরে একটা শব্দ আছে কিনা আর্টিকেল এ এর পরে একটা শব্দ পেন আছে কিনা বলো তো ছেলেমেয়েরা শুনতে পাচ্ছ কিনা আমাকে তোমরা কমেন্ট করছো কম একটু কমেন্ট করতে হবে তোমরা বুঝতে দেখো আর্টিকেল এর পরে পেন ঠিক আছে তাহলে পেনটা হচ্ছে কি একটা নাউন ওকে এটা হচ্ছে নাউন তাহলে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা হবে নাউন আর অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে সেটাও নাউন যেমন গুড একটা অ্যাডজেক্টিভ গুডের পরে আরেকটা শব্দ হলো বয় তাহলে খেয়াল করো গুডের পরে বয় গুড অ্যাডজেক্টিভের পরে আরেকটা শব্দ এটা হচ্ছে নাউন মনে থাকবে এবার প্রিপজিশনের এটা কিন্তু পড়িয়েছি কিছুক্ষণ আগেই পড়িয়েছি দেখো প্রিপজিশনের পরে যে শব্দটা থাকবে সেটা নাউন হয় দেখো একটু আগেই পড়িয়েছিলাম কোথায় গেল সরি এক্সট্রিমলি সরি আমরা ব্যাকে যাব ব্যাকে আমরা এটা যে এখনই পড়লাম এটা আমি তোমাদেরকে দেখাই এখনই পড়িয়েছি প্রিপজিশনের পরে একটা শব্দ থাকলে নাউন হবে এখানেই দেখো এই যে ফর প্রিপজিশন এটার পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা নাউন হবে ঠিক আছে এটা পড়িয়েছি সো এটা নিয়ে আর আলোচনা নয় প্রিপজিশনের পরে একটা শব্দ থাকলে নাউন হবে এটা ক্লিয়ার তো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে নাউন হবে এটাও পড়িয়েছি এখনই পড়ালাম যেমন হচ্ছে মাই পেন এই যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ নাউন ওকে ক্লিয়ার আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো ওকে এরপরে আমরা এমসিকিউ সলভ করি দেখো আই ওয়ার্কড ফর এ হোয়াইল এই এক নাম্বার এমসিকিউটা বলো তো উত্তর কি হবে আই ওয়ার্কড ফর এ হোয়াইল এখানে হোয়াইলটা মার্ক করা আছে ঠিক আছে হোয়াইল মার্ক করা আছে তাহলে এটা হোয়াইল কোন পার্টস অফ স্পিচ দেখো আর্টিকেল আছে হোয়াইলের সামনে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে কি হবে নাউন হবে উত্তর হচ্ছে সি কারেক্ট হি গেভ মি এ বিউটিফুল রিং এখানে খেয়াল করো হি গেভ মি এ বিউটিফুল রিং এখানে খেয়াল করো এ বিউটিফুল রিং খেয়াল করো আর্টিকেলের পরে শব্দ আছে কয়টা দুইটা এখানে একটা বিষয় শেখার আছে আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ প্রথমটা কি হবে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয় শব্দটা হবে নাউন মনে থাকবে দ্বিতীয়টা হবে নাউন আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকবে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ পরেরটা হবে নাউন মনে থাকবে আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ পরেরটা হচ্ছে নাউন তাহলে এখানে রিংটা হবে কোন পার্টস অফ স্পিচ এখানে আন্ডারলাইন বোঝা যায়নি রিংটা হবে নাউন ক্লিয়ার রিং হবে এখানে নাউন ওকে রিং এখানে কি হবে নাউন হবে ক্লিয়ার কনসেপ্ট আশা করছি যে এটা বুঝতে পেরেছো তোমরা এরপরে আসো আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাবভ দেখো এখানে যে ওই যে সবকিছু আসলে যা ভালো হয় সবকিছু আসলে উপরওয়ালার কর্তৃক হয়ে থাকে তো যাই হোক ফ্রমটা দেখো ফ্রম একটা প্রিপজিশন এরপরে অ্যাবভ এটা হবে নাউন কারণ প্রিপজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয় কারেক্ট উত্তর হবে নাউন আশা করছি যে এটা বুঝতে পেরেছো ওকে পরবর্তীতে আসি আমরা পরবর্তীতে এখানে কি বলেছে উই শ্যাল নট সি হিজ লুক अगेन এখানে লুকটা কি আচ্ছা এখানে খেয়াল করো এখানে লুকটা কি উই শ্যাল নট সি হিজ লুক अगेन খেয়াল করো এইখানে লুকটা আসলে কোন পার্টস অফ স্পিচ তোমরা ন্যাচারালি উত্তর দিবা এটা নাউন আসলে এটা হচ্ছে তোমার নাউন হবে কারণ পসেসিভের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা সাধারণত নাউন হয়ে যায় ঠিক আছে ওকে তারপরে খেয়াল করো আমরা পরবর্তীতে আসি এমসিকিউ আর সলভ করার দরকার নাই ভাই নিচে আসো অন্য পড়াশোনা আছে এবার আমরা নাউনের প্রকারভেদগুলো পড়বো ঠিক আছে ক্লাসিফিকেশনগুলো পড়বো অনেক পড়াশোনা আছে অনেক সময় চলে গিয়েছে এখন আমরা এইটা খুব শর্টকাটে শিখবো দেখো প্রপার নাউনের বিষয়টা কি
প্রপার নাউন মনে রাখবা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নির্দিষ্ট নাম, নির্দিষ্ট বা স্বতন্ত্র। প্রপার নাউন মানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নির্দিষ্ট বা স্বতন্ত্র নাম, এটা মনে রাখবা জাস্ট। ওকে, এত কিছু মনে রাখার কিছু দরকার নেই। দেখো এই যে আমিন, এটা একটা নির্দিষ্ট নাম, ঠিক আছে, একটা ঢাকা একটা নির্দিষ্ট নাম। ওকে, এই যে নির্দিষ্ট নাম পদ্মা, এই যে পদ্মা, এটা একটা নির্দিষ্ট নাম, জাস্ট নির্দিষ্ট। দেখো যে নির্দিষ্ট স্থানের নাম বা কোনো ব্যক্তির নাম বা কোনো কিছু, কোনো বস্তু বা কোনো জায়গা, যে কোনো কিছুর আসলে নামকে সাধারণত তোমার কি বলে, তোমার প্রপার নাউন বলা হয়। এতটুকু মনে রাখো, জাস্ট নির্দিষ্ট হইতে হবে। ওকে, প্র্যাকটিস করবা, বই থেকে পারবা। এখন আমরা প্রপারের পরে কমন নাউনের বিষয়টা আসবো। কমন নাউনের বিষয়টা খেয়াল করো, এইটা বোঝানোর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো। এখানে বলেছে কি যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝে ওই জাতীয় সকলকে বোঝায়। এটা কি সংজ্ঞা আসলে আমরা কিছু বুঝি না, আমি নিজেও বুঝি না। জাস্ট খেয়াল করো যে বলেছে কি একই জাতীয় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় না। মানে আমরা কিছুক্ষণ আগে কি বলতাম, ধরো রাসেল, আমি বলেছি রাসেল, তো এই রাসেলটাকে নির্দিষ্ট করে বোঝাবে না, না বোঝে ওর সমষ্টি। রাসেল কি বালক না? রাসেল বালক, ওর সমষ্টি কি বয় হচ্ছে কি না? তাহলে মনে রাখবা যে এই যে প্রপার নাউনের সমষ্টিটাই হচ্ছে কমন নাউন। প্রপার নাউনের সমষ্টিটাই হচ্ছে কমন নাউন, মনে থাকবে। প্রপার নাউনের সমষ্টি হচ্ছে কি কমন নাউন। ক্লিয়ার? বুঝতে পারলা কি না বলো তো? তোমাদের কমেন্টগুলো আমি একটু পড়বো। প্রপার নাউনের সমষ্টি হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? ওকে, তাহলে এটাও আশা করছি বুঝছো। আমি ডিটেইলস আরেকটা আলোচনা করব। দ্যাটস ওয়াই এখানে কিছু উদাহরণ আছে, ম্যান, ওম্যান, বয়, গার্ল, কাউ, টাইগার, ডগ, এগুলো নিয়ে আমি আবার আলোচনা করছি নিচে। এবার আসো কালেকটিভ নাউন। কালেকটিভ বিষয়টা কি বুঝেছে? যে নাউন একই জাতীয় কিছু ব্যক্তি বস্তু পৃথকভাবে না বুঝে তাদের সমষ্টিকে বোঝায়, তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, ক্যাটেল, কোর্ট, গ্রুপ, জুরি। এখন কথা হচ্ছে, আমি এখন এগুলো সংজ্ঞা যা পড়ালাম এগুলো ভুলে যাও। আমি এখন একটা নতুন শীট পড়াবো, চলো সেখানে যাই। চলো আমরা নতুন একটা জায়গায় চলে যাব। এগুলো সব বাদ আমরা কোথায় যাব? এইখানে খেয়াল করো। এখানে আমি একটা সুন্দরভাবে একটা বিষয় পড়াচ্ছি। দেখো এখানে খেয়াল করবা, মিনার ইজ এ গ্রেট কিং। এখানে আমরা মিনারকে মার্ক করেছি, কিংকে মার্ক করেছি। ঋতু ইজ এ পুয়ার গার্ল, ঋতুকে মার্ক করেছি, গার্লকে মার্ক করেছি। দেখো খেয়াল করো, মিনার যে এটা একটা নির্দিষ্ট নাম, এই কারণে এটা হচ্ছে প্রপার নাউন। এটা হচ্ছে কি প্রপার নাউন, এটা নির্দিষ্ট নাম, এটা প্রপার নাউন। ওকে, আর এই যে কিং, কিং মানে কি রাজা, এরকম আরো রাজা আছে না? এই যে এখানে ব্যাখ্যা দিয়েছি যে যখন কোনো একটি বিশেষ বা নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নাম বোঝায় তখন সেটা প্রপার, আর যে শ্রেণীবাচক। এখানে দেখো একজন বিশেষ রাজার নাম, মিনার কিন্তু একজন বিশেষ রাজার নাম, কিন্তু কিং শব্দটি যারা যে কোনো রাজার ক্ষেত্রেই বসতে পারে, যে কোনো রাজার ক্ষেত্রেই বসতে পারে। যে সালমান যে আছে সৌদির বাদশা বা রাজা, ওর ক্ষেত্রে বসতে পারে, যে কোনো রাজা। বাট মিনারটা কিন্তু নির্দিষ্ট, যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন সেটা হচ্ছে প্রপার, আর যখন যে কোনো কেউই বোঝাবে ওই ধরনের তাহলে সেটা হচ্ছে কমন। এরকম ঋতু হচ্ছে একটা নির্দিষ্ট নাম, এটা হচ্ছে প্রপার। আর গার্ল মানে অনেক মেয়েই হইতে পারে, ঋতু, মিতু, অনেকেই হতে পারে। ঠিক আছে, আশা করছি যে প্রপার এবং কমনের বিষয়টা ক্লিয়ার। তোমরা কে বোঝো নাই প্রপার এবং কমন? খুব শর্টকাটে কিন্তু আমরা বুঝলাম, খুব শর্টকাটে, কিচ্ছু মনে রাখতে হবে না। মিনার ইজ এ গ্রেট কিং, মিনারটা হচ্ছে নির্দিষ্ট নাম, এটা হচ্ছে কি প্রপার। আর কিংটা হচ্ছে কি তোমার, কিংটা ওই ধরনের আরো রাজা থাকতে পারে, তো এটার মানে প্রপারের সমষ্টি, দ্যাটস ওয়াই এটা কমন নাউন। দেখো ঋতু গার্ল, তারপরে শুভ বয়, মানে শুভ বালকগুলো মানে শুভ এরকম অনেকগুলো ছেলের নাম দিয়েছে, সেগুলো সমষ্টি হচ্ছে বয়, এটা হচ্ছে কমন। ঢাকা আর সিটি, দেখো সিটি হইতেছে দিল্লি একটা সিটি, তারপরে হচ্ছে রাজশাহী একটা সিটি, রংপুর একটা সিটি, খুলনা একটা সিটি, সবগুলো সমষ্টি আবার সিটি, এটা হচ্ছে কমন নাউন। আশা করছি যে কনসেপ্টটা হয় ক্লিয়ার, সবার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার। আমি একটু জোরে কথা বলি মাঝে মধ্যে করে, আমি একটু জোরে কথা বলি কারণ আমার এটা অভ্যাস। ঠিক আছে, যাই হোক, অভ্যাস বর্জন করতে হবে। তা পরবর্তীতে আসো, ম্যাটেরিয়াল মানে কি? বস্তুবাচক নাম। ম্যাটেরিয়াল হচ্ছে কি বস্তুবাচক নাম। খেয়াল করো, এটা তোমরা বুঝো। ধরো এই যে চেয়ার, এটা হচ্ছে তোমার একটা ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক। ওয়াটার বস্তুবাচক। দুনিয়ার যতগুলো বস্তু আছে ভাই সবগুলো ম্যাটেরিয়াল নাউন, এখানে কোনো জটিলতা তৈরি হয় না। ধরো ফোন, ক্যামেরা, টেবিল, ল্যাপটপ, চেয়ার, সবগুলো ম্যাটেরিয়াল। ওকে, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, এটা পারবা। ঝামেলা হবে যেটা সেটা পড়াই। অ্যাবস্ট্রাক্ট, এটাও তোমরা পারবা। অ্যাবস্ট্রাক্ট নাউনের বিষয়টা খেয়াল করো, গুণের নাম, দোষের নাম। দেখো বিউটি, এটা একটা গুণ। ট্রুথ, এটা একটা গুণ। ভার্চু, এটা একটা গুণ। কাইন্ডনেস, দয়ালু, এটা একটা গুণ। অনেস্টি, সততা, এটা একটা গুণ। পলিসি, এটা। দেখো সবগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা খুব দুনিয়ার সহজ, গুণের নাম, দোষের নাম, এগুলো সাধারণত তোমার গুণ বা ভাববাচক নামগুলোই আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ওকে, আশা করছি বুঝতে পেরেছো, এগুলোতে কোনো জটিলতা নাই, ভয় পাওয়ার কিছু নাই।
এখন আমরা খুব চমৎকার একটা বিষয় পড়বো, চলো চমৎকার বিষয়টা কি দেখো, খেয়াল করো। কালেকটিভ নাউন চেনার ক্ষেত্রে আমরা প্রপার নাউন বুঝবো, কমন নাউন বুঝবো, কালেকটিভও বুঝবো। দেখো প্রপার নাউন কি আছে, যে ফিজিক্স। ফিজিক্স একটা নির্দিষ্ট বইয়ের নাম, ফিজিক্স কিন্তু একটা নির্দিষ্ট বইয়ের নাম, পদার্থবিদ্যা যে বইটা আমাদের সেটার বিষয়। বাট আমরা যখন ফিজিক্স বলবো, কেমিস্ট্রি বলবো, বায়োলজি বলবো, ইংলিশ বলবো, তখন বইগুলো মানে সবগুলো সমষ্টি কি বুক বলি না আমরা? সবগুলো সমষ্টি কি বুক কিনা? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সবগুলো সমষ্টি কি বুক না? খেয়াল করো তো, সবগুলো সমষ্টি কিন্তু বুক। আবার এই যে লাইব্রেরিতে যখন আমরা যাই তখন কিন্তু সায়েন্সের বই শুধু থাকে তা না, কমার্সের বই থাকে, আবার অনেক ধর্মীয় বই থাকে, অ্যাডমিশনের বই থাকে, মানে ডিপার্টমেন্টাল অনেক বিষয় অনেক বই থাকে। তো তখন আবার লাইব্রেরিটা আবার বইয়ের সমষ্টি, এই লাইব্রেরিটা আবার তখন হবে কালেকটিভ নাউন। বুঝতে পারলা বিষয়টা? ফিজিক্স একটা বই প্রপার, এই বইয়ের সমষ্টি বুক, এটা হচ্ছে কমন, আর বুক আরো অনেক ধরনের বইয়ের সমষ্টি হচ্ছে লাইব্রেরি। ঠিক আছে, লাইব্রেরিটা হচ্ছে কি কালেকটিভ। আশা করছি এটা ক্লিয়ার। পরে আসো আমরা পরবর্তীতে খেয়াল করি। এবার আমরা প্রপার নাউন খেয়াল করব। তামিম সাকিবকে সবাই তোমরা চিনো, মানে এরা তো মানে বিগত 1 বছর থেকে ভাইরাল একটা টপিক তামিম সাকিব। তো তামিমও ক্রিকেটার, সাকিবও ক্রিকেটার, এটা প্রপার নাউন কারণ নির্দিষ্ট নাম। ঠিক আছে, এখন উভয় কিন্তু প্লেয়ার, খেয়াল করো উভয় কিন্তু প্লেয়ার, উভয় কিন্তু প্লেয়ার, তাহলে এটা হবে কমন নাউন। আর এই প্লেয়ারের সমষ্টিতে গঠিত হয় টিম, এটা হবে কালেকটিভ নাউন। বুঝতে পারলা? আর একটা উদাহরণ আসো, দেখো রহিম। রহিম একটা ব্যক্তির নাম বা যে কোনো একজন শিক্ষার্থীর নাম রহিম। তো রহিম যখন ব্যক্তি, তো রহিম একটা ব্যক্তির নাম, এটা নির্দিষ্ট নাম, প্রপার নাউন। বাট যখন আমরা বলবো স্টুডেন্ট, তখন কিন্তু রহিম, করিম আরো অনেকের সমষ্টি স্টুডেন্ট। আবার স্টুডেন্টের সমষ্টিতে হবে ক্লাস হয়। ঠিক আছে, এটা হবে কালেকটিভ। আশা করছি যে কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। প্রপার, কমন, কালেকটিভ, এই তিনটা জায়গায় জটিলতা সৃষ্টি হয়। অ্যাবস্ট্রাক্টে জটিলতা সৃষ্টি হয় না, এবং তোমার ম্যাটেরিয়ালও জটিলতা সৃষ্টি হয় না। ঠিক আছে, ম্যাটেরিয়াল বস্তুবাচক আর অ্যাবস্ট্রাক্ট গুণ বা ভাববাচক নামগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট। আশা করছি যে নাউন 5 প্রকার আমি খুব নিমিষেই শেখাতে পেরেছি তোমাদেরকে। ওকে, আশা করছি এটা ক্লিয়ার। সবার কাছে ক্লিয়ার কিনা বলো? আমি এতক্ষণ যতটুকু পড়িয়েছি সবার কাছে ক্লিয়ার কিনা? এতক্ষণ যতটুকু পড়িয়েছি সবার কাছে ক্লিয়ার কিনা বলো? যতটুকু পড়িয়েছি ক্লিয়ার কিনা? এতক্ষণ যতটুকু পড়িয়েছি ক্লিয়ার কিনা আমাকে বলো, আমি একটু তোমাদের কমেন্টগুলো একটু দেখব। ঠিক আছে, একটু কমেন্টগুলো দেখব। হ্যাঁ সবাই, ভাইয়া আপনার প্রশ্নগুলো দেখছেন না? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ওকে 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 ওকে, প্রশ্নগুলো দেখছি না ভাই, আপনার প্রশ্নগুলো দেখছেন না। প্রশ্নগুলো আমি না না, ওকে ওকে ওকে, ঋতু প্রপার নাউন হবে। ঠিক আছে ভাইয়া, এটা কি ওকে ওকে ঠিক আছে। তোমাদের সব 3টা ওয়ার্ড থাকলে, যারা বলছো যে 3টা ওয়ার্ড আর্টিকেলের পরে ধরো এরকম থাকলো এ ভেরি গুড, সরি দেখো এ ভেরি গুড বয়, খেয়াল করো এ ভেরি গুড বয়। এখন খেয়াল করো আর্টিকেলের পরে 3টা ওয়ার্ড আছে, যে প্রশ্ন করেছো তার প্রশ্নের উত্তর দেখো। 3টা ওয়ার্ড থাকলে শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে অ্যাডভার্ব। এটা কিভাবে খেয়াল করো, তার আগেরটা হবে অ্যাডভার্ব। আমি একটা সিস্টেম শেখাই, নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। বয় একটা নাউন, সবাই জানো, এটাকে প্রশ্ন করো তো কেমন দ্বারা। কেমন বালক, ভালো বালক। ঠিক আছে, কেমন ভালো, খুব ভালো। তো অ্যাডজেক্টিভকে আবার কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যাবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব। যদি না বোঝো, সহজ বাংলা বুদ্ধি, আর্টিকেলের পরে 3টা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পেরেছো। আমি তোমাদের প্রশ্নগুলো দেখতে পারিনি, নেটওয়ার্ক একটু সমস্যা করছিল, গুলাই ফেলছি সবগুলো। আবার ক্লাসটা দেখবা, যারা গুলাই ফেলছো আবার ক্লাসটা দেখবা। ওকে, আফরোজা, সুরাইয়া ইয়াসমিন বলেছে, সাদিয়া আফরিন, থ্যাংক ইউ। ওকে, সবাইকে ধন্যবাদ, কমেন্ট যারা করেছো ধন্যবাদ সবাইকে। এখন এতটুকু তোমরা বুঝেছো কিনা, এতটুকু বুঝেছো কিনা সেটা আমি জানতে চাই। ওকে, গিলে ফেলছি সব, ক্লাস আবার দেখতে হবে। চাকমা আশেষ চাকমা, ঠিক আছে। সামিরা ইসলাম ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, আমার ফেসবুক পেজ কিন্তু হচ্ছে ইংলিশ সিকার্স। ঠিক আছে, আমি ফেসবুক পেজে থেকে কমেন্ট করছি, সবাই আমার পেজে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে শিক্ষার্থীরা, ওকে। তো আমরা আর পরবর্তীতে কি আছে, কিছু এমসিকিউ সলভ করব। আমরা কিছু এমসিকিউ সলভ করব, আমরা যে এতক্ষণ পড়েছি সেটার আলোকে কিছু এমসিকিউ সলভ করব। 1 নম্বর এমসিকিউ আমরা খেয়াল করব। 1 নম্বর এমসিকিউ বলা হয়েছে যে দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ? খেয়াল করো, আমি যেটা কিছুক্ষণ আগে প্র্যাকটিস করিয়েছি সেটা হচ্ছে যে শব্দের শেষে TION যদি থাকে, TION, সেই শব্দটা নাউন হয়, তাহলে জেনারেলাইজেশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে?
ডেফিনেটলি নাউন হবে, তাই না? বলো তো জেনারেলাইজেশন শব্দ আমার নাম কি, এই প্রশ্ন করলে কি মান সম্মান থাকবে? দেখো জেনারেলাইজেশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন হবে। দেখো জেনারেলাইজেশন শব্দটা শব্দ শেষে টিআইওএন থাকলে নাউন হবে। 2 নম্বর দেখো, 2 নম্বর অ্যাকোমোডেশন কোন পার্টস অফ স্পিচ হবে? 2 নম্বর খেয়াল করো, অনেকে কমেন্ট করছো, সারাকে ধন্যবাদ। অ্যাকোমোডেশন কোন পার্টস অফ স্পিচ হবে? বলো অ্যাকোমোডেশন কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাকোমোডেশন নাউন হবে, তন্নি বলেছে, আফরোজা ওকে 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 থ্যাংক ইউ। তাহলে অ্যাকোমোডেশন হচ্ছে নাউন। আমার নাম হচ্ছে রেজভি রহমান, ঠিক আছে? আমার নাম যারা জানতে চাচ্ছ, রেজভি রহমান। আমার ফেসবুক পেজ হচ্ছে ইংলিশ সিকার্স। আমি এখানে গেস্ট টিচার হিসেবে পড়াচ্ছি তোমাদেরকে, অতিথি শিক্ষক। খেয়াল করো অ্যাকোমোডেশন নাউন, কারণ শব্দ শেষে টিআইওএন আছে। এরকম ডেসপারেশন শব্দটাও নাউন, টিআইওএন আছে। একই ধরনের প্রশ্ন সলভ করাচ্ছি না। নেক্সট আসি আমরা এখানে, খেয়াল করো। নেক্সট খেয়াল করো, এখানে খেয়াল করব আমরা পরবর্তীতে। খেয়াল করো প্রিভেনশন 4 নাম্বার সলভ করব না, একই ধরনের টিআইওএন আছে, এটা সলভ করার কোনো মানে হয় না। মেজারমেন্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? মেন্ট আছে, ডেফিনেটলি এটা কি হবে? নাউন হবে। ক্লিয়ার? এবার দেখো 6 নাম্বার ইন্ডিপেন্ডেন্স, ইএনসি আছে, তাহলে কি হবে এটা বলো তো? ইএনসি আছে, কি হবে? ইএনসি আছে, নাউন হবে, তাই না? আমি কিন্তু শিখিয়েছি, তারপরেও দেখো যাদের অরফানেজ শব্দটা এজি আছে, তাহলে কি হবে? অরফানেজ। তোমরা যারা কমেন্ট করছো না তারা কিন্তু কমেন্ট করবা, ঠিক আছে? সুরাইয়া ইয়াসমিন নাউন হবে, ঠিক আছে। হাসিব নাউন হবে, ওকে থ্যাংক ইউ ইব্রাহিম হাসিব, ওকে। সুরাইয়া বলছো নাউন, আফরোজা ওকে থ্যাংক ইউ। যারা কমেন্ট করছো নাউন হবে, ওকে। অরফানেজও নাউন হবে, এজি আছে। তারপরে জেনোসাইড, এটা শিখিয়েছি কিনা আমি জানি না। সাইড মানে হচ্ছে হত্যা, সাইড মানে হচ্ছে কি? হত্যা। সাইড মানে হত্যা। তো মনে রাখবা সাইড যদি থাকে, শব্দের শেষে যদি সাইড থাকে সেটা নাউন হবে, মনে থাকবে? শব্দের শেষে সাইড থাকলে সেই শব্দটা নাউন হবে, তাহলে জেনোসাইড হচ্ছে কি? নাউন হবে। ওকে ক্লিয়ার? লাস্ট দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলেছে কি দ্য ভার্ব সারভাইভ ক্যান বি চেঞ্জ ইনটু নাউন বাই অ্যাডিং। কি অ্যাড করে শব্দটাকে আসলে নাউন করা যাবে? খেয়াল করো দ্য ভার্ব সারভাইভ ক্যান বি চেঞ্জ ইনটু নাউন। এখন খেয়াল করো বলেছে যে এই শব্দটা হচ্ছে একটা ভার্ব, ক্যান বি চেঞ্জ ইনটু মানে পরিবর্তিত করবা নাউনে, কি অ্যাড করে? বাই অ্যাডিং এ সাফিক্স। কারণ আমরা সারভাইভের সাথে এল যুক্ত করে সারভাইভালটা করেছিলাম, তাহলে এটা সাফিক্স যুক্ত করে কারেক্ট উত্তর। মনে থাকবে? ক্লিয়ার? এটা আমরা পরবর্তীতে যাব। এখন আমরা যে ওই যে নাউনের প্রকারভেদ পড়লাম, সেটা আসি আমরা। নাউনের প্রকারভেদের বিষয়ে আমরা কিছু এমসিকিউ সলভ করব। নাউনের প্রকারভেদ সব কিছু এমসিকিউ সলভ করব, ঠিক আছে? যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? বয় আসলে কোন নাউন হবে বলো তো? তোমরা যারা দেখছো আমাকে একটু কমেন্টে বলো যে বয় কোন নাউন হবে। বয় কোন নাউন হবে একটু বলো। 1 নম্বরের বয় কোন নাউন হবে? বয় কোন নাউন হবে? ছেলেমেয়েরা আমাকে একটু জানাও বয় কোন নাউন হবে। তারপর আমি নেক্সট কোশ্চেনে যাব। বয় কোন নাউন হবে? খেয়াল করো আমি কিন্তু একটু আগে পড়িয়েছি বয় কোন নাউন হবে। আমি তোমাদের সকলেরই কমেন্ট প্রত্যাশা করছি। বয় কোন নাউন হবে? ঠিক আছে, হ্যাঁ সি বলেছো কমন নাউন। হাসিব ঠিক আছে, হাসিবের উত্তর ঠিক আছে। যারা বলছো আমার এখানে র্যান্ডম কমেন্ট আসে, কমন নাউন হবে অনিক হাসান, সুরাইয়া ইয়াসমিন থ্যাংক ইউ। এখানে কারেক্ট উত্তর হবে কমন নাউন। ক্লিয়ার? এটা হচ্ছে কারেক্ট উত্তর কমন, কারণ আমি পড়িয়েছিলাম যদি রহিম হতো তখন এটা আবার একটা নির্দিষ্ট নাম, এটা হচ্ছে প্রপার, বাট বয়টা কমন। আবার বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন। কোনটা আসলে প্রপার নাউন হবে 2 নম্বরে? খেয়াল করো রবীন্দ্রনাথ, কার, রেইন, ফার্স্ট। ফার্স্ট একটা অ্যাডভার্ব, ফার্স্ট মানে হচ্ছে দ্রুত, দ্রুত। রেইন তো বৃষ্টি, ঠিক আছে? এটা একটা নাউন, কারও একটা নাউন, বাট কোনটা কোন নাউন সেটার একটা বিষয়। ডেফিনেটলি রবীন্দ্রনাথ একটা প্রপার নাউন, কারণ একটা নির্দিষ্ট নাম, ঠিক আছে? তো দেখো এ নাম্বার কারেক্ট উত্তর। যারা এ নাম্বার দিয়েছো সকলেরই উত্তর সঠিক। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? ম্যান কোন নাউন হবে? এটা পড়িয়েছি কমন নাউন হবে। এইটা 4 নাম্বারটা সলভ করো তো। 4 নাম্বারটা সলভ করো তো কোনটা কারেক্ট উত্তর হবে? 4 বলো তো কোনটা কারেক্ট উত্তর হবে? 4 নাম্বার এমসিকিউ এর সঠিক উত্তর কোনটা হবে বলো? 4 কোনটি কমন নাউন? দেখো স্টার, পিরিয়ড, হিউম্যান, রোগারি, কোনটা কারেক্ট উত্তর হবে? 4 এর কোনটা কারেক্ট উত্তর হবে আমাকে বলো। 4 নাম্বার যে এমসিকিউ আছে সেটার কোনটা কারেক্ট উত্তর হবে? স্টার, পিরিয়ড, হিউম্যান, রোগারি, 4টা অপশন আছে। 4টার মধ্যে দেখো হিউম্যান তো হবে না, মানবিক, এটা হবে না। দেখো হিউম্যান যারা দাগাচ্ছ সেটা ভুল, হিউম্যান হবে না ভাইয়া। হিউম্যান যারা দাগাচ্ছ তাদের উত্তর ভুল। গো হ্যাঁ আচ্ছা শ্রাবন্তিকা তুমি মনে হয় পেট বেসিস, খুব সুন্দর ক্লাস, আচ্ছা থ্যাংক ইউ। ওকে বলো এটা 4 নম্বরের সঠিক উত্তর কি হবে? আমি 4 এর সঠিক উত্তর জানতে চাই। 4 এর সঠিক উত্তর জানতে চাই। 4 নম্বরের সঠিক উত্তর। ওকে যারা আচ্ছা এখন যারা আছো তারা কিন্তু বন্ধুদেরকে মেনশন দিতে পারো, পরবর্তীতে তারা একটু ক্লাসটা দেখবে, ঠিক আছে? আমি এই যে কষ্ট করে ক্লাসটা নিচ্ছি, এখন যদি অনেক স্টুডেন্ট না দেখে এটা হইলো। দেখো তাহলে 4 এর সঠিক উত্তর অনেকে এ দিচ্ছে, এ হবে না।
সঠিক উত্তর হচ্ছে পিরিয়ড। পিরিয়ড হচ্ছে জলদস্যু, এটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, 5 নাম্বার আসো, হ্যাট্রেড শব্দটা কি? ওই হেড থেকে আসলে হ্যাট্রেড আসছে, হেড বলে না আই হেট ইউ, হেড থেকে আসলে হ্যাট্রেড আসছে। তো হেড থেকে হ্যাট্রেড, এটা হচ্ছে কি নাউন? হ্যাট্রেড শব্দটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে ঘৃণা। ঘৃণা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? ভোকাবুলারি জানলে এটা পারার কথা। আমরা কোশ্চেন মোটামুটি সলভ করেছি আমরা। আচ্ছা, কালেকটিভ নাউনের কিছু কোশ্চেন সলভ করি। কালেকটিভ নাউনের কিছু কোশ্চেন সলভ করি। এখানে কালেকটিভ নাউনের আমরা 1 নম্বর কোশ্চেনটা ফ্যামিলি কারেক্ট উত্তর, এগুলো মুখস্থ করে ফেলবা। এগুলো ফ্যামিলি কারেক্ট উত্তর, ক্যাটল, এগুলো মুখস্থ। কালেকটিভ নাউনের একটা চার্ট পাবা যে কোনো বইয়ে, ইংলিশ বিচিত্রায় পাবা, অন্যান্য বইগুলোও পাবা, সবগুলো বইয়েই পাবা। মানে কালেকটিভ নাউনের একটা চার্ট আছে, সেই চার্টটা তোমরা মুখস্থ করে ফেলবা। মানে ফ্যামিলি, ধরো পুলিশ, আর্মি, নেভি, ক্যাটল, ফ্লোক, এগুলো হচ্ছে তোমার কালেকটিভ নাউন, মুখস্থ করবা, এগুলো উত্তর পাওয়া যাবে। এগুলো মুখস্থ, এই কারণে বোঝানোর কিছু নাই। এখানে 3 নম্বরে এটা বোঝানো আছে কালেকটিভ নাউন, এখানে জুরি। কালেকটিভ নাউন দ্বারা যদি মতের পার্থক্য বোঝায়, মতের পার্থক্য বলতে তুমি এটা কথা বলছো, আমি এটার বিপরীত বলছি। ধরো কোটা সংস্কার আন্দোলন, এখানে সারা বাংলাদেশের সব স্টুডেন্টই কিন্তু কোটার বিপক্ষে ছিল। মানে কি, আমরা সবাই একমত ছিলাম যে কোটা না থাকুক। তাহলে কি আমাদের মধ্যে কি মতের কোনো পার্থক্য হয়েছে? না। যদি মতের পার্থক্য না হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর যদি মতের পার্থক্য হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। খেয়াল করো, মতের পার্থক্য হলে প্লুরাল আর না হলে সিঙ্গুলার। খেয়াল করো, দ্য জুরি মানে সভামণ্ডলী বা সভাপতি মণ্ডলী, এরকম ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়নস। অপিনিয়ন মানে মতামত, তারা তাদের মতামতে বিভক্ত হয়েছিল। তাহলে দেখো, মতামত বিভক্ত, তারা তাদের মতামতে আলাদা হয়েছিল। কিন্তু তো বিভক্ত কখন হবে? মত একমত হয় নাই, সবাই আলাদা হয়েছে, দ্যাটস ওয়াই এটা বিভক্ত। তো এই কারণে প্লুরাল, মানে মতের পার্থক্য তৈরি হয়েছে, একমত হয় নাই। আর যদি একমত হইতো তাহলে কি হইতো? এখানে সিঙ্গুলার হইতো। বুঝতে পারলা? এটা হচ্ছে বিষয়। এখানে মার্ক করে দিবে যে জুরি আসলে কোন নাউন, এটা কালেকটিভ নাউন হবে। ঠিক আছে, আর এগুলো লাগবে না ভাইয়া, আমরা পরবর্তীতে চলে যাই। এগুলো দরকার নাই, এগুলো বই থেকে সলভ করে ফেলবা। বাকিগুলো খুব সহজ, এগুলো বই থেকে সলভ করে ফেলবা। এগুলো বই থেকে সব এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ দেয়া আছে, এগুলো সলভ করে ফেলবা। আমাদের কি শীট শেষ? শীট উপরে আছে, ওয়েট জাস্ট আরেকটা কনসেপ্ট দেয়ার আছে। আরেকটা, এখানে গণনার ভিত্তিতে যে নাউন 2 প্রকার ছিল সেই কনসেপ্টে আসো। গণনার ভিত্তিতে একটা হচ্ছে কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল, সেটা নিয়ে আলোচনা করি। দেখো, আমি প্রথমে বলেছি এটা নিয়ে আলোচনা করার কিছু ছিল না। যে সকল নাউন গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল, আর যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল। মনে থাকবে, যে সকল নাউন গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল, যে সকল নাউন গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল। যেমন তেল, মানে আমরা যে তেল, সয়াবিন তেল যেমন, তো এই যে তেল আমরা কিন্তু হচ্ছে গণনা করতে পারি না। ঠিক আছে, তেল কিন্তু একটা তেল, 2টা তেল গণনা করতে পারি না। তো যেটা গণনা করতে পারি না সেটা হচ্ছে কি, যেটা গণনা করতে পারি না সেটা আনকাউন্টেবল। যেমন পেন, কলম কিন্তু এই যে একটা কলম গণনা করতে পারি, যেটা গণনা করতে পারি সেটা হচ্ছে তোমার কাউন্টেবল। ঠিক আছে, তো দেখো এই কনসেপ্টটা মাথায় রাখবা, যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল, যেটা যায় না সেটা আনকাউন্টেবল। এখন এরকম যেমন চেয়ার আমরা গুনতে পারি, একটা চেয়ার, 2টা চেয়ার, মোবাইল 1টা 2টা 3টা, এইভাবে গোনা যায়। যেটা যায় না সেটা আনকাউন্টেবল। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আর্টিকেল যখন আমরা বসাবো, আর্টিকেল যখন বসাবো তখন খেয়াল করব সকল আর্টিকেল সাধারণত কাউন্টেবল নাউনের সামনে বসবে, আনকাউন্টেবলের ক্ষেত্রে না। কিন্তু এটা কিন্তু একটা মানে খুব তোমাকে হেল্প করবে, আনকাউন্টেবলের সামনে আর্টিকেল বসবে না, কাউন্টেবলের সামনে বসবে। ওকে, পরবর্তীতে আসো, এখানে আরেক ছোট্ট কিছু বিষয় আছে, এটা আলোচনা করে আমাদের ক্লাস শেষ হবে। দেখো, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, আমি যেটা এখনই বললাম, আর আনকাউন্টেবলের পূর্বে আর্টিকেল বসে না। যেমন বিষয়টা কি, আমরা অয়েলের সামনে আর্টিকেল বসাতে পারি না। আমি যদি বলি এ অয়েল, এটা ডেফিনেটলি ক্রস, মানে এটা ভুল। আর যদি আমি এখানে ধরো এ পেন বলি, এটা কিন্তু কারেক্ট, কারণ পেনটা কাউন্টেবল, আর্টিকেল বসাতে পারি আমি। বাট অয়েল আনকাউন্টেবল, এটা আর্টিকেল বসাতে পারি না। দেখো, ওকে, তারপরে দেখো কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, বিষয়টা কি রকম, আর আনকাউন্টেবলের পূর্বে বসে না। আমি যদি খেয়াল করি, আমি যদি বলি যে 2 পেন্স, দেখো আমি কিন্তু বসাতে পারছি 2টা কলম। ঠিক আছে, এখানে পেনটা কিন্তু কাউন্টেবল, দ্যাটস ওয়াই আমি এখানে সংখ্যাবাচক শব্দ 2 বসাতে পেরেছি। যদি এটা আনকাউন্টেবল হইতো, আমি কি কখনো বলতে পারতাম যে 2 অয়েলস? আমি এখানে কখনো শুনেছো তোমরা যে 2 অয়েলস 2 ওয়াটার্স? আমরা শুনি নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে কাউন্টেবলের সামনে সংখ্যাবাচক শব্দ বসাতে পারবো, আর আনকাউন্টেবল নাউনের সামনে বসাতে পারবো না। এখানে আরো একটা বিষয় শেখার আছে, সেটা হচ্ছে কি, ইংরেজিতে ডাবল প্লুরাল হয়। ডাবল প্লুরাল কি, আমি যখন বলবো যে এ পেন তখন ঠিক আছে, বাট আমি যখন বলবো 2 পেন তখন ভুল আছে। ভুলটা কোথায়? 2 পেন হবে না, 2 পেন্স হবে, মানে এস যুক্ত করতে হবে।
টুও প্লুরাল, পেনসও প্লুরাল। এখন এক বাদে মানে ওয়ান বাদে, একটা বাদে যতগুলো প্লুরাল মানে কাউন্টেবলের ক্ষেত্রে, এখানে যদি আমি বলতাম 3 তাও কিন্তু পেন্স হইতো, এখানে যদি আমি বলতাম যে 4 বা 5 তাও কিন্তু পেন্স, মানে একের অধিক যখন হবে ইংরেজিতে কাউন্টেবলের ক্ষেত্রে ডাবল প্লুরাল হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো খুব বেসিক একটা কনসেপ্ট। ওকে, এরপরে খেয়াল করো এদেরকে সিঙ্গুলার বা প্লুরাল দুটি ফর্মে, এটা বেসিক্যালি খেয়াল করো। আমরা বলতে পারি পেনও বলতে পারি, আমরা এ পেন বললে এটা সিঙ্গুলার, আমরা যখন পেন্স বলি সেটা তখন আবার প্লুরাল, এটা বোঝাতে চেয়েছে। বাট যখন আনকাউন্টেবল আসবে সেটা সব সময় আসলে, যেমন অয়েল কিন্তু অলওয়েজ হচ্ছে সিঙ্গুলার, আমরা অয়েলস কিন্তু করি না কখনো, ঠিক আছে। ওকে, পরবর্তীতে আসি আমরা আর কিছু। এই চারটা খুব গুরুত্বপূর্ণ, বিগত অনেকগুলো বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসেছে, এটা মুখস্থর মতো করতে হবে বারবার। এখানে বলছে অতি প্রচলিত কিছু আনকাউন্টেবল নাউন নিচে দেওয়া হলো, এরা সব সময় সিঙ্গুলার রূপে। দেখো যেমন ডাস্ট, মানি, এই যে মানি, পেটিএমস, শপিং, মানে এইগুলো আমি রিডিং করলে অনেক সময় লাগবে, জাস্ট স্ক্রিনশট বা বই থেকে তোমরা দেখে নিবা, বারবার প্র্যাকটিস করবা যে এই শব্দগুলো স্বভাবতই আসলে আনকাউন্টেবল নাউন হয় সব সময়। ইনফরমেশন একটা গুরুত্বপূর্ণ শব্দ, তোমরা অনেকেই ভাবতে পারো যে আসলে এটা কাউন্টেবল, ঠিক আছে। মানি অনেকেই ভাবে যে এটা কাউন্টেবল, না এটা আনকাউন্টেবল। অ্যাডভাইস যেমন আছে, এগুলো গুরুত্বপূর্ণ শব্দ, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর এখানে একটা এমসিকিউ আছে, এমসিকিউটা গুরুত্বপূর্ণ, এটা অনেক ইউনিভার্সিটি, শুধু রাজশাহী না অনেক ইউনিভার্সিটিতেই এসেছিল যে this is not only thing that tourists want to see। দেখো এখানে সিনারি শব্দটা কোথাও দেয়া থাকতে পারে, সিনারি এই যে এখানে দেয়া আছে, সিনারি একটা আনকাউন্টেবল নাউন, সো এটার সামনে আর্টিকেল কোনোভাবেই বসতে পারে না, এটা প্রথমে ভুল, দাও বসতে পারে না আর্টিকেল, এটা প্লুরালও হতে পারে না, সো কারেক্ট উত্তর হবে কি শুধু সিনারি, ঠিক আছে, কারণ আনকাউন্টেবলের সামনে আর্টিকেল বসে না, এটা প্লুরালও হয় না, সো এটা কারেক্ট। ওকে, আর মোটামুটি ক্লাস শেষ, ফাইল শেষ। এখন কথা হচ্ছে ডিটারমিনার কেন পড়ানো হলো না। ডিটারমিনার তোমরা ইংলিশ বিচিত্রা থেকে দেখে নিবা, তোমাদের কাছে অন্য কোনো বই থাকলে সেখান থেকেও দেখতে পারো, সেটা কোনো ফ্যাক্ট না। ডিটারমিনার অন্য কোনো দিন পড়ানো হবে, ক্লাসের ডিউরেশন যখন অনেক লম্বা হয়ে যায় তখন স্টুডেন্টদের ডিটারমিনার একটা টাফ একটা টপিক ইংলিশ গ্রামারের, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার এখান থেকে প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। তো এই একটা লম্বা ক্লাস নাউন পড়ানোর পরে আজকে আবার ডিটারমিনার পড়ালে কিছুই বুঝবে না, মাথার উপর দিয়ে যাবে। সো আমি চাই না যে এমনটা হোক, সো ডিটারমিনার অন্য একটা দিন খুব ভালোভাবে আশা করছি পড়ানো হবে, ঠিক আছে। আর আরেকটা বিষয়, এখন যারা আছো, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারো, সবার যে আছো সবার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারো। আর পরবর্তী দিন যে ক্লাসটা হবে সেটা জানিয়ে দেবে তো অবশ্যই পেজে, সম্ভাব্য শুক্রবারে ক্লাস হবে। ইংরেজির অধিকাংশ ক্লাস আমি নিব, আমার যারা স্টুডেন্ট ইংলিশ সিকার্স পেজ থেকে আছো তারা থাকবা, জয়কলির পেজে যারা আছো তারা থাকবা। এছাড়াও তোমরা তোমাদের নতুন বন্ধুদেরকেও জানাবা যে আমরা ক্লাসগুলো নিচ্ছি, যদি আমার ক্লাস ভালো লাগে আর কি, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ। আর আমার যে ফেসবুক পেজ আছে ইংলিশ সিকার্স, সেখানেও তোমরা যুক্ত হতে পারবা, আমি লিংক দিয়েছি কমেন্টে। আর পরবর্তী ক্লাস শুক্রবার হবে, আমি সেই ক্লাসটিও নিব ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং রেগুলার পড়াশোনা করো। ধন্যবাদ সকলকে।